Hello everyone. Uh, Welcome to our course IP 201, which is manufacturing process. And this is your second lecture, which is turning and related operations. And I am your course instructor, Saurav Kumar Ghosh, lecturer, Department of IP, Bangladesh University of Textiles. So গতদিন পর্যন্ত আমরা লেদ মেশিনের ওয়ার্কিং মেকানিজম গুলা দেখেছিলাম। সো এই লেকচারে আমরা কম্পিউটার নিউমেরিক কন্ট্রোলস লেথ বা সিএনসি লেথ মেশিন সম্পর্কে জানবো। সো এর আগের দিনের যে মেশিন গুলো আমরা দেখেছিলাম বা যে অপারেশন গুলো দেখেছিলাম সেই সবগুলাই ছিল ম্যানুয়াল লেথ মেশিনের অপারেশনস। সো সিএনসি মেশিন দিয়ে যখন হচ্ছে আমরা লেথ মেশিনে অপারেট করব, তখন হচ্ছে আমাদের যে ইনপুট প্যারামিটার ভ্যালুগুলা, সে স্পিন্ডল স্পিড অর ফিড মুভমেন্ট, এইগুলা কম্পিউটারের নিউমেরিক ভ্যালু দ্বারা কন্ট্রোলড হবে। সো এইখানে আমরা কম্পিউটারে ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেই অনুযায়ী ইনপুট প্যারামিটার গুলা ভ্যারি করবে বা ইনপুট প্যারামিটার গুলা ওইভাবে রান করবে। সো এই জন্য আমাদের কোডিং করা লাগে। সো আমরা কোড ইউজ করে সিএনসি লেদ মেশিনে সেই কোডটাকে যদি দিয়ে দিই, সেই কোড অনুযায়ী সে হচ্ছে কাটিং টুল এবং স্পিন্ডল স্পিডকে মুভ করাবে। তো এখানে একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি, এটা একটি সিএনসি লেদ মেশিনের এক্সাম্পল ফিগার দেওয়া আছে। সো এখানে দেখেন এটা স্পিন্ডল রোটেট করতেছে, এখানে হচ্ছে ওয়ার্কপিসটা এখানে অ্যাটাচ করা আছে। সো ওয়ার্কপিস এভাবে হচ্ছে, সরি, স্পিন্ডলের সাথে ওয়ার্কপিসটা অ্যাটাচ করা আছে, আর এখানে হচ্ছে কাটিং টুল আছে, কাটিং টুল দিয়ে এটাকে কাটা হচ্ছে। সো কম্পোনেন্টস এর মধ্যে যদি আমরা যাই, এখানে থাকে ভাইস, গার্ড, চাক, মোটর, লেদ বেড অ্যান্ড কাটিং টুল। সো ভাইসে হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালটা কাটা হবে সে ম্যাটেরিয়ালটা হোল্ড করা হয়। সো এইটা হচ্ছে আমাদের ভাইস। সো ভাইসের সাথে এখানে একটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল হোল্ড করা হচ্ছে, আর স্পিন্ডল যেটা আছে সেটার সাথে হচ্ছে একটা কাটার লাগানো আছে। সো এই কাটারটা এই ম্যাটেরিয়ালটাকে কাট করবে। আর এরপরে হচ্ছে আছে আমাদের গার্ড। গার্ড যেটা করে যে সিএনসি মেশিনে তো আপনার স্পিডে এটা রান করবে। সো কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। সো গার্ড ওই প্রোটেকশনটা দিবে। সো যতক্ষণ পর্যন্ত না ডোর ক্লোজড হবে ততক্ষণ পর্যন্ত মেশিন রান হবে না। সো বাইরের দিকে একটা গ্লাস ডোর থাকে। সো এই গ্লাস ডোরটা যখন আমরা অফ করে দিব, তখন এখানে ভেতরে অপারেশন গুলা হবে। কোনো কারণে যদি এখানে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে ওই গ্লাস ডোরের কারণে বাইরে যে অপারেটর থাকবে তার ক্ষতিটা কম হবে। সো এটাকে বলা হচ্ছে গার্ড। এটা প্রোটেকশনটাকে ইনশিওর করে। এরপরে হচ্ছে আছে আমার চাক। সো চাকের ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে আমার স্পিন্ডলের সাথে যেটা লাগানো আছে সেটা হচ্ছে আমার চাক। সো চাকের সাথে হচ্ছে আমার এই যে কাটিং টুলটা লাগানো থাকে। আর এরপরে আছে মোটর। তো এইদিকে হচ্ছে আমার মোটর থাকবে। সো মোটর থেকে হচ্ছে আমার স্পিন্ডলটা স্পিড পাবে। এরপরে হচ্ছে লেদ বেইট। সো এই নিচের এই অংশটাকে বলা হচ্ছে লেদ বেইট। সো এটা হচ্ছে বেসমেন্ট, এটার উপরই বাকি সবগুলা পার্ট থাকে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কাটিং টুল। সো কাটিং টুলের হচ্ছে শার্প এজ দিয়ে আমরা যে ম্যাটেরিয়ালটা আছে সেটাকে রিমুভ করব। এরপরে যদি আমরা চলে আসি যে আমাদের অ্যাডভান্টেজ গুলা কি কি সিএনসি মেশিনের ওভার ম্যানুয়াল মেশিন। সো একটা সিএনসি মেশিন দিয়ে আমরা একদম কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স কাজ করতে পারবো বা অপারেশন করতে পারবো। শুধুমাত্র মেইনটেনেন্সের জন্য এটা হচ্ছে আমরা অফ রাখবো, বাকি যে কোনো সময় এটাকে আমরা রান করতে পারবো। সেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে আমাদের প্রোডাকশনের মধ্যে কন্টিনিউটি থাকবে। নাম্বার 2, এইখানে দেখেন যে আপনার প্রোগ্রাম করলেই হয়ে যায়। সো একটা প্রোগ্রামের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে যে ওই প্রোগ্রামটাকে বারবার ইউজ করে রিইউজ করতে পারবেন, এবং হচ্ছে রিপিটিটিভ ভাবে আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারবেন। সো এটা হচ্ছে আরেকটা বড় অ্যাডভান্টেজ যে আমি রিপিটেটিভ ওয়েতে সেম টাইপ অফ ম্যাটেরিয়াল বা সেম টাইপ অফ প্রোডাক্ট তৈরি করতে পারি।
এরপরে হচ্ছে থার্ড যে পয়েন্টটা, সেটাতে হচ্ছে যে আমার অত বেশি স্কিলড বা এক্সপার্ট লোক লাগে না সিএনসি চালানোর জন্য। যেমন ম্যানুয়াল লেথে হচ্ছে আমার এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার বা এক্সপিরিয়েন্সড টেকনিশিয়ান লাগে। তো তারা জানে যে মেশিনটাকে কিভাবে রান করতে হবে, সো তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা হচ্ছে বিষয়টাকে রান করতে পারে ইজিলি। কিন্তু সিএনসি মেশিনের জন্য আপনাকে জাস্ট কোডিংটা জানতে হবে, যে আপনার কমান্ড গুলা কি কি সিএনসি মেশিনের জন্য। এইগুলোর জন্য আপনি একটা ট্রেনিং নিলেই হয়ে যাবে। সো ট্রেনিং পিপল দিয়ে আপনি খুব সহজে এটাকে অপারেট করতে পারবেন। এর পরের পয়েন্টটা হচ্ছে আমার, যে আমি আমার সিএনসি মেশিনকে আপডেট করতে পারবো সফটওয়্যারটাকে ইমপ্রুভ করে। সফটওয়্যার আমি আপডেট করলে আমার মেশিনটাও আপডেটেড হয়ে যাবে। এরপর আছে হচ্ছে দেখেন যে আমরা ভার্চুয়াল সফটওয়্যারের মাধ্যমে সিএনসি মেশিনটা কিভাবে রান করে সেটা ট্রেনিং দিতে পারবো। সো এটা কাইন্ড অফ কম্পিউটার গেমের মতো। সো একটা কম্পিউটারে আমরা যখন হচ্ছে মেশিনিং টেকনিক গুলা দেখবো, সিমুলেশন গুলা দেখবো, তখন হচ্ছে একদম রিয়েল লাইফে এটা কিভাবে রান করলে, মানে এটা কিভাবে রান করবে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। সো একদম পুরাটাই রিয়েল লাইফের মতোই এটা হচ্ছে ভার্চুয়াল সফটওয়্যারের মাধ্যমে আমি দেখতে পারবো। সো সেখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে আমি ওই কম্পিউটারে কোডিং এর মাধ্যমে চেঞ্জ করে দিতে পারি। সো এইভাবে চেঞ্জ করে আমরা ভার্চুয়ালি আগেই জেনে যেতে পারি যে আমার পার্টিকুলার টুলটা কোন দিকে মুভ করবে এবং ফাইনাল প্রোডাক্টটা আমি কি পাবো, আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। এরপরে দেখেন যে আমাদের সিএনসি মেশিনের প্রোগ্রামিংটা হচ্ছে আমরা অ্যাডভান্স সফটওয়্যার দিয়ে করতে পারি। সো এটা খুব ইজিলি শেখা যায়, যে কেউই এটা পারবে। এটার জন্য জাস্ট কোর নলেজ লাগে প্রোগ্রামিং এর। সো খুবই বেসিক নলেজ দিয়েই আমরা হচ্ছে এটার কোডিংটা করতে পারবো। সো দ্যাটস ওয়াই এটা খুব ইজি শেখাটা। এরপরে যদি যাই, তারপরে দেখেন যে প্রোটোটাইপ মডেল আমরা তৈরি করতে পারবো, যেটা আমাদের টাইম এবং মানি দুটাই সেভ করবে। নেক্সট দেখেন যে একজন সুপারভাইজারের আন্ডারে অনেকগুলা মানে সিএনসি মেশিন সে রান করতে পারবে। কারণ একটা মেশিনে কমান্ড দিয়ে সে তারপরের মেশিনে কমান্ড দিয়ে দিল। সো একজন অপারেটরই অনেকগুলা সেভারেল মেশিনস রান করাতে পারবে। সো এটার মাধ্যমে হচ্ছে আমার কি হবে, ওয়ার্কারের যে ওয়ার্কারকে আমরা রিপ্লেস করতে পারবো। সো আমার আগে যদি 5টা মেশিন চালানোর জন্য 5জন অপারেটর লাগতো, সেক্ষেত্রে এখন আমার একটা অপারেটর দিয়ে হয়তো বা 5টা আমি মেশিন রান করাতে পারবো। কারণ আমি প্রোগ্রাম দিয়ে আসবো, প্রোগ্রাম দিয়ে চলে আসবো, আবার নেক্সট যে মেশিনটা আছে সেটাতে আমি আবার প্রোগ্রাম দিব। সো এইভাবে আমরা বিভিন্ন মেশিনে প্রোগ্রাম দিয়ে জাস্ট ওয়েট করব তার প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার জন্য। সো প্রোগ্রাম কমপ্লিট হতে তো কিছুটা টাইম লাগবেই, কারণ হচ্ছে যেহেতু মেশিনিং করতেছি, সো মেশিনিং কিছুটা টাইম আছে। সো ওই টাইমের মধ্যেই দেখা যাবে যে 5টাকে আমি অবজারভেশনে রাখতে পারবো। সো একজন মানুষ একাধিক সিএনসি মেশিন এখানে প্রোগ্রাম করতে পারে বা কন্ট্রোল করতে পারে। এরপরে দেখেন লাস্টের আগের যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে একজন স্কিল্ড ইঞ্জিনিয়ার মানে সেভারেল কম্পোনেন্ট তৈরি করতে পারবে। সো কম্পোনেন্ট গুলাকে সে ভ্যারি করতে পারবে জাস্ট মডিফাই করে। আমি আমার কোডিংটাকে মডিফাই করে আমি জাস্ট একটা ভ্যারিয়েন্টেরই বিভিন্ন রকম, মানে একটা অরিজিনাল প্রোডাক্টেরই বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট আমি তৈরি করতে পারি। সো এরপরে যদি আমরা আসি ডিসঅ্যাডভান্টেজে, ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে সিএনসি মেশিন গুলো খুব এক্সপেন্সিভ। সো ফার্স্টে আমরা যখন ইনস্টল করব তখন এটাতে আমাদের অনেক টাকা লাগবে। এরপরে দেখেন যে আপনার ম্যানুয়াল মেশিন গুলাতে আমাদের এক্সপার্ট যারা থাকেন, তাদের যে নলেজ বা তাদের যে এক্সপিরিয়েন্স, তারা বছরের পর বছর ওই মেশিন গুলা রান করেছে, ওই মেশিন গুলা চালাইছে। তো তাদের এই বিষয়গুলা ক্যাপচার করতে, ইঞ্জিনিয়ারিং নলেজ, টেকনিক্যাল নলেজ গুলা ক্যাপচার করতে তাদের অনেক টাইম লেগে গেছে। সো তারা কোর বিষয়গুলো বুঝতো, কোর বিষয়গুলো জানতো, যে মেশিনের কোন জায়গায় কি সমস্যা সেটা তারা ভালো করে বুঝতো, কারণ তারা হাতে কলমে করেছে যেহেতু ম্যানুয়াল। কিন্তু যদি আমরা এটাকে সিএনসি দ্বারা রিপ্লেস করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি জাস্ট কোডিং করব, কোডিং নলেজ আমার বাড়বে, কিন্তু হচ্ছে ভেতরে কোন পার্ট কি করতেছে না করতেছে সেটা তো জানবো না, কারণ আমি কমেন্ট করলেই মেশিন অটোমেটিক্যালি কাজ করতেছে। সো অটোমেশনে যখন চলে যাব তখন হচ্ছে আমি ভেতরের অনেক নলেজ, অনেক একদম ডেপথ নলেজ আমার কম থাকবে।
সো এটাই বলা হচ্ছে যে ওল্ড স্কিল গুলো আমরা হারাবো। এরপরের পয়েন্টটা হচ্ছে আমার যে আমার যেহেতু সিএনসি মেশিন যদি আমি ইউজ করি তাহলে আমার যে অপারেটর সেটার চাহিদা কমে যাবে। সো অপারেটরের যদি চাহিদা কমে যায় তাহলে হচ্ছে অনেক অপারেটর এই সিএনসি মেশিন যদি ইনস্টল করি তাহলে আনএমপ্লয়েড হয়ে যাবে। সো একটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো যেখানে অটোমেশনের বিষয়গুলো চলে আসবে সেখানে আনএমপ্লয়মেন্ট চলে আসবে অটোমেটিক্যালি। এইখানে দেখেন যে পয়েন্টটা বলা হয়েছে যে ম্যানুয়ালি যখন লেদ মেশিন গুলা অপারেট করতে হয় তখন আমাদের কোর ম্যাথমেটিক্যাল নলেজ বা ইঞ্জিনিয়ারিং স্কিল লাগে। যেমন আপনাদেরকেই আমি পড়াচ্ছি এখন লেদ মেশিন। সো লেদ মেশিনের মোশন গুলা কিভাবে ট্রান্সফার হচ্ছে, লেদ মেশিনের অ্যাক্সেসরিজ গুলা কি, কাটিং টুল কিভাবে আমি সেট আপ করতেছি, ওয়ার্কপিস কিভাবে হচ্ছে রোটেট করতেছে, স্পিন্ডল স্পিডটা কিভাবে আমি ভ্যারি করতে পারি, এইগুলা কিন্তু প্রত্যেকটা কোর জিনিস আপনারা শিখতেছেন। কিন্তু যখন সিএনসি মেশিন আপনি শিখবেন তখন এই কোর জিনিসগুলো আপনাকে জাস্ট অত ডেপথে না শিখলেও চলবে। জাস্ট জানতে হবে যে কাটিং টুলের কয় দিকে মোশন আছে এবং কতদূর পর্যন্ত সে মুভ করতে পারে লিনিয়ারলি, আর স্পিন্ডল কতটুকু রোটেট করতে পারতেছে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। সো এইটুক যদি সেন্স আপনার থাকে আপনি ওই সেন্স দিয়ে কোডিং করতে পারবেন। কোন ম্যাটেরিয়ালের জন্য কোন টুল ইউজ করতে হবে সেটা জানবেন, সেইভাবে হচ্ছে আপনি কোডিং করলেই চলে আসবে বিষয়টা। সো আপনার কিন্তু কোর ম্যাথমেটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং স্কিলটা এখানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম যে হোল মেকিং প্রসেস হচ্ছে টোটাল 3 রকম। ফার্স্টে হচ্ছে হোল ওপেনিং, যেটাকে আমরা বলি ড্রিলিং। এরপরে হচ্ছে আপনার হোল ইনলার্জমেন্ট, যেটাকে আমরা বলি বোরিং। এরপরে হচ্ছে হোল ফিনিশিং, যেটা হলো রিমিং। সো এখানে ওই রিমিং অপারেশনটার কথাই বলা হচ্ছে যে হোলকে আমরা সারফেস ফিনিশ যখন দিতে চাই তখন রিমিং অপারেশন আমাকে ইউজ করতে হয়। সো রিমিং অপারেশনের জন্য আমাদেরকে মেশিনটাকে খুবই আস্তে আস্তে চালাতে হয়, কারণ আস্তে আস্তে না চালালে অত স্মুথলি আমি সারফেসটা ফিনিশ করতে পারবো না। এবং 4 ধরনের রিম হয়ে থাকে: শেল টাইপ, এক্সপ্যানশন টাইপ, অ্যাডজাস্টেবল আর ট্যাপার্ড। সো প্রত্যেকটারই আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। বাট আপনাদের জন্য এটা জানতে হবে যে রিমিং অপারেশন হচ্ছে আমার হোল ফিনিশিং অপারেশন। সো যে কোনো জায়গাতে যদি আমি হোল ক্রিয়েট করি সেই হোলটাকে আমরা ফিনিশ করার জন্য এই রিমিং অপারেশনটা ইউজ করে থাকি। এটাও আমরা লেদ মেশিনে করতে পারি। কাটিং টুল যেগুলো আমরা ইউজ করে থাকি সাধারণত আমরা, যেহেতু এটা হচ্ছে কনভেনশনাল মেশিনিং এ হচ্ছে আমরা মেকানিক্যাল ফোর্সটাকে কাজে লাগাই এবং এর ফলে আমরা ম্যাটেরিয়াল গুলাকে রিমুভ করতে পারি। সো যেহেতু আমি কাটিং টুল দিয়ে একটা ম্যাটেরিয়ালকে কাটবো, সেটা মেটাল হতে পারে। সো একটা মেটাল দিয়ে আরেকটা মেটালকে কাটবো, সো অবশ্যই আমার কাটিং টুলের স্ট্রেংথ বা হার্ডনেস বেশি হতে হবে। আদারওয়াইজ সে তো হচ্ছে ওয়ার্ক পিসকে কাটতে পারবে না। যদি আমার কাটিং টুল উইক হয় ওয়ার্ক পিসের থেকে, সেক্ষেত্রে আমার কাটিং টুল ভেঙে যাবে, সে কাটতে পারবে না। সো এই জন্য হচ্ছে আমার যেটা করতে হয় যে কাটিং টুল হিসাবে আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করি এর মধ্যে এইচএসএস আছে, কার্বাইড ম্যাটেরিয়াল আছে। এইচএসএস মানে হচ্ছে আপনার হাই স্পিড স্টিল কাটিং টুল। তারপর হচ্ছে কার্বাইড ইনসার্ট দিতে পারি, সো কার্বাইড দিয়ে আমরা কাটতে পারি। সো এরকম হচ্ছে কাটিং টুলে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাটতে পারি। সো কাটিং টুলের লিনিয়ার মোশনের উপর ডিপেন্ড করে আমরা কিছু কাটিং টুলকে বলি রাইট হ্যান্ড কাটিং টুল, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড কাটিং টুল। আর কিছু যদি আমার মুভমেন্টটা ওই বরাবর হতো তাহলে হচ্ছে লেফট হ্যান্ড কাটিং টুল বলতাম। রাইট হ্যান্ড কাটিং টুলে এই দিক থেকে এইদিকে মোশনটা যায় টুলের, আর হচ্ছে লেফট হ্যান্ড কাটিং টুলের জন্য আপনার এই দিক থেকে এইদিকে যাবে। সো এইরকম রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড 2 রকম কাটিং টুল আমরা পেতে পারি। অনেক সময় আমরা হচ্ছে কাটিং টুলের এজে, শার্প এজে কিছু ইনসার্ট লাগাই দিই। ইনসার্ট গুলা লাগালে যেটা হয় যে আমার কাটিং টুলটা যদি এখানে ভেঙে যেত তাহলে আমার পুরো কাটিং টুলটাকেই রিপ্লেস করতে হতো, নতুন একটা কিনে আনতে হতো। কিন্তু যদি আমার এখানে একটা উপরের দিকে যদি একটা ইনসার্ট লাগাই দিই আর একটা শার্প এজ যদি লাগাই দিই, যদি ওই শার্প এজটা ভেঙে যায় তাহলে ওইটাকে আমি খুলে পরবর্তীতে আরেকটা শার্প এজ লাগাই দেবো। তো এটা হচ্ছে কাটিং টুল ইনসার্ট। এখানে বলা হয়েছে দেখেন কাটিং ম্যাটেরিয়াল গুলা কার্বাইড কোটিংস,
সিরামিক বা হাই কার্বন স্টিলের হয়ে থাকে। ইনসার্ট গুলা কেন ইউজ করি? মেশিনিং টাইম এবং কস্ট রিডিউস করার জন্য। সো ইনসার্ট ভেঙে গেলে আমি আরেকটা হচ্ছে ইনসার্ট বসাই দিতে পারবো। সো ইনসার্ট গুলোর দাম অনেক কম, যেখানে হচ্ছে আমার একটা নর্মাল কাটিং টুলের দাম অনেক বেশি। সো এখানে হচ্ছে দেখেন রাইট হ্যান্ড টার্নিং এটা, এরপরটা হচ্ছে ফেসিং। ফেসিং এর জন্য কি ধরনের টুল আমরা ইউজ করতেছি সেটা এখানে দেওয়া আছে। তারপর এটা হচ্ছে গ্রুভিং। গ্রুভিং এর জন্য এরকম টুল আমরা ইউজ করি, সো এটা দেওয়া আছে গ্রুভিং বা কাটিং এর জন্য, মানে কাটিং অফ এর জন্য। আর ফোর্থ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বোরিং টুল। দেখেন বোরিং দিয়ে আমরা হোল ইনলার্জ করতেছি। আগে এই ডায়ামিটারের হোল ছিল, এখন হচ্ছে ডায়ামিটার বেড়ে গেছে, সো এটা হচ্ছে হোল ইনলার্জমেন্ট। আর এটা হচ্ছে আমার থ্রেডিং। সো দেখেন থ্রেড কাটতেছে, সো থ্রেডিং টুলটা এরকম হয় দেখতে, আর বোরিং টুলটা এরকম হয়। সো এখানে জাস্ট 5টা এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমার মেশিনিং টাইম কমানোর জন্য কাটিং টুলটাকে টুল হোল্ডারের সাথে খুব দ্রুত চেঞ্জ করাটা খুব জরুরি। সো এখানে বলা হচ্ছে দেখেন যে টুল চেঞ্জিং ক্যান টেক ওভার 50% অফ ম্যানুয়াল লেথ অপারেশনস। সো 50%-এর উপরের টাইম একটা মেশিনিং টাইমের লেগে যায় হচ্ছে আপনার শুধু টুল চেঞ্জ করতে। সো টুল আমি যত দ্রুত চেঞ্জ করতে পারবো তত আমার জন্য ভালো। সো টুল দ্রুত চেঞ্জ করার জন্য আমি কি করতে পারি? দেখেন কুইক চেঞ্জ টুল পোস্ট ইউজ করতে পারি। সো এটার দেখেন 4টা ফেস আছে, এখানে একটা, এখানে একটা, ওই সাইডে একটা, ওই সাইডে একটা। সো এই 4টা ফেসেই আমি 4 ধরনের আলাদা আলাদা টুল লাগাতে পারি। এবং দেখেন এখানে স্লট কাটা আছে, এখানে একটা স্লট কাটা আছে, এটা দেখেন একটা কাটিং টুল, এখানে হচ্ছে একটা স্লট কাটা আছে। সো এই স্লট আর এই স্লট মিলে এটাকে হচ্ছে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। সো এটাকে যখন এটার মধ্যে মানে বসাই দিব, এরপরে হচ্ছে নাট দিয়ে এটাকে টাইট করে দিব। সো খুব ইজিলি আমি তখন হচ্ছে টুলটাকে চেঞ্জ করতে পারবো। সো এইভাবে দেখেন যে এই যে কুইক চেঞ্জ টুল পোস্ট, এটাকে কেন বলা হচ্ছে? কারণ এই যে এই হ্যান্ডেলটা আছে, জাস্ট হ্যান্ডেলটাকে এই দিকে মুভ করালে লক হয়ে যাবে, আর ওইদিকে মুভ করালে আনলক হয়ে যাবে। আনলক হলে এটাকে জাস্ট উপর দিয়ে তুলে আমি আরেকটা কাটিং টুল রিপ্লেস করে দিতে পারবো। তাহলে দেখেন যে এখানে অনেকগুলো স্ক্রু খোলার বা লাগানোর ঝামেলা নাই। আবার হচ্ছে দেখেন জাস্ট একটা হ্যান্ডেল দিয়ে আমি হচ্ছে টাইট করতে পারতেছি, লুজ করতে পারতেছি। সো এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার কুইক চেঞ্জ টুল হোল্ডার। সো কুইক চেঞ্জ টুল হোল্ডার ইউজ করলে আমি ম্যানুয়াল লেদ মেশিনের ক্ষেত্রে টাইমটাকে রিডিউস করতে পারবো। এবং টাইম যদি রিডিউস হয়ে যায় তাহলে আমার মেশিনিং টাইম কমে যাবে এবং প্রোডাকশন বেড়ে যাবে। সো প্রোডাক্টিভিটি আমার অনেক ইনক্রিজ করবে। এরপরে দেখেন ওয়ার্ক হোল্ডিং ডিভাইস গুলা কি কি হতে পারে। আমার তো ওয়ার্ক পিসটাকে হোল্ড করতে হবে, তো আমি ওয়ার্ক পিসটাকে দুইটা সেন্টার, দ্যাট মিনস একটা হচ্ছে আপনার হেড স্ট্রোকের যেই সেন্টার সেটা, আর একটা হচ্ছে টেল স্ট্রোকের যে সেন্টার সেটা, এই দুটো সেন্টারের মধ্যে আমি অ্যাটাচ করতে পারি। অথবা শুধু যদি ছোট ওয়ার্ক পিস হয়, মানে বড় ওয়ার্ক পিস গুলার জন্য আমরা সেন্টার টু সেন্টার অ্যাটাচ করি, অ্যাটাচমেন্টটা হয় এরকম। আর যদি আমার ওয়ার্ক পিসটা যদি খুব ছোট হয় সেক্ষেত্রে আমি জাস্ট সিঙ্গেল চাক ইউজ করেই ওয়ার্ক পিসটাকে স্পিন্ডলের সাথে অ্যাটাচ করতে পারি। এছাড়াও আমরা কলেট এর মাধ্যমে অ্যাটাচ করতে পারি। এছাড়াও আমরা ওয়ার্কপিসকে কলেট দিয়ে আটকাতে পারি বা ফেস প্লেট দিয়েও আটকাতে পারি। কলেট, ফেস প্লেট বা চাক এই সবগুলো হচ্ছে লেদ মেশিনের অ্যাক্সেসরিজ। সো আমরা এরপরেই কিছুক্ষণ পরেই লেদ মেশিনের অ্যাক্সেসরিজ গুলা কি বা কিভাবে কাজ করে সে সম্পর্কে জানবো। সাধারণত লেদ মেশিনে 2 ধরনের সেন্টার থাকে, একটা হচ্ছে ডেড সেন্টার আর অপরটা হচ্ছে লাইভ সেন্টার। সো ডেড সেন্টার সাধারণত টেলিস্টককেই বলা হয়, কারণ এখানে কোনো মোশন থাকে না। আর লাইভ সেন্টার হচ্ছে ডেড হেড স্ট্রোককে বলা হয়, কেননা হচ্ছে এখানে হচ্ছে মোশন থাকে। সো যেটাতে মোশন আছে সেটা লাইভ সেন্টার হুইচ ইজ হেড স্ট্রোক, আর যেটাতে মোশন নাই সেটা হচ্ছে ডেড সেন্টার হুইচ ইজ টেল স্ট্রোক। এখানে আমরা লেদ মেশিনের একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। সো এই ব্লক ডায়াগ্রামে আমাদের হেড স্ট্রোকের সাথে আমরা জানি যে একটা স্পিন্ডল অ্যাটাচ থাকে। সো হেড স্ট্রোক এটা, এখানে গিয়ার সেট আছে। সো এখান থেকে হচ্ছে স্পিডটা বেল্ট পুলির মাধ্যমে স্পিডটা হেড স্ট্রোকে আসে, হেড স্ট্রোকে থেকে আমার স্পিডটা স্পিন্ডলে চলে যায়। সো স্পিন্ডলের
মাথাতে একটা চাক লাগানো থাকে, এই চাকের সাথে আমার ওয়ার্কপিসটা হোল্ড করা হয়। এরপরে যদি নিচে আসি, এটা হচ্ছে আমাদের বেড। এই হোল সেটটা হচ্ছে আমাদের ক্যারিজ। ক্যারিজের উপরে থাকে স্যাডেল, স্যাডেলের উপর থাকে ক্রস স্লাইড, ক্রস স্লাইডের উপরে থাকে কম্পাউন্ড রেস্ট, কম্পাউন্ড রেস্টের উপর থাকে টুল হোল্ডার বা টুল পোস্ট। এই টুল হোল্ডার বা টুল পোস্টের উপর হচ্ছে টুলটা অ্যাটাচ থাকে। সো এটা হচ্ছে আমার হয় এইদিকে অথবা এইদিকে মুভ করতে পারে, অথবা ক্রস স্লাইড দিয়ে আমরা উপর নিচে মুভ করাতে পারি। আর এরপরে এইটা হচ্ছে আমাদের টেলিস্কোপ বা ডেড সেন্টার। এখানে কোনো মোশন থাকে না, এই হ্যান্ড হুইল দিয়ে আমরা টেলিস্কোপটাকে সামনে বা পেছনে মুভ করাতে পারি। এটা হচ্ছে আমাদের লিড স্ক্রু, আর এর নিচে হচ্ছে আরেকটা ফিড রড থাকে। এখানে হচ্ছে আমার লিড স্ক্রুর হাফ নাট মেকানিজমের হাফ নাট লিভারটা আছে। সো হাফ নাট লিভারকে যদি আমি ইংগেজ করে দিই, তাহলে হচ্ছে লিড স্ক্রুটা এই ক্যারিজের সাথে অ্যাটাচড হয়ে যাবে। আর এই হাফ নাট লিভার দিয়ে যদি এটাকে ডিসইংগেজ করি, তাহলে লিড স্ক্রুটা আমার ক্যারিজের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই বাইরের যে অংশটা, সেটাকে আমরা বলি অ্যাপ্রন। সো এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। সো আমরা যদি মেইন এলিমেন্টস এ আসি, তাহলে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে আমাদের হেড স্ট্রোক, যেখানে ফিড গিয়ার বক্স এবং চেঞ্জ গিয়ার বক্স বা থাকে, এবং এটাই হচ্ছে আমাদের প্রাইম মুভার। সো সবগুলা এনার্জি আমাদের এখান থেকেই পাস হয় বিভিন্ন জায়গাতে। এটা হচ্ছে আমাদের স্পিন্ডল, সো স্পিন্ডল ঘুরে। এটা হচ্ছে আমাদের লিড স্ক্রু, লিড স্ক্রু ঘুরে। বা এটা আমাদের ফিড রড, ফিড রড ঘুরে। সো লিড স্ক্রু বা ফিড রডের সাথে হচ্ছে এখানে মেকানিজম গুলোর মাধ্যমে আমাদের এই ফুল ক্যারিজটা এই লিনিয়ারলি মুভ করে। ক্যারিজের সাথে হচ্ছে আমার থাকে হচ্ছে টুল বক্স, সো টুল বক্সটাও ওইভাবে লিনিয়ারলি মুভ করবে। এরপরে এটা হচ্ছে আমাদের বেড, এটা হচ্ছে আমাদের ক্যারিজ, এটা হচ্ছে আমাদের টেলিস্কোপ। সো আমরা একটু আগে আলোচনা করলাম যে হেড স্ট্রোক থেকে আমরা হচ্ছে প্রাইম এনার্জিটা পাই, বা এটা হচ্ছে আমাদের প্রাইম মুভার, যেটা হচ্ছে আমাদের একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের সাথে কানেক্টেড থাকে। সো আমরা ইঞ্জিন লেথের ক্ষেত্রে এটা চিন্তা করতেছি। ইন্টারেস্টিংলি এটার নাম ইঞ্জিন লেথ হয়েছে, কারণ হচ্ছে যখন এটা ফার্স্ট ইনভেন্টেড হয় বা ইনভেনশন করা হয়, তখন হচ্ছে এটার যে পাওয়ারটা পাইতাম, ইনপুট পাওয়ার, সেটা হচ্ছে যে স্টিম ইঞ্জিন দ্বারা এটা চালানো হতো। সো দ্যাটস ওয়াই এটার নাম ছিল ইঞ্জিন লেথ। সো বর্তমানে আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটর দ্বারা এটাকে মুভ করাই। সো 3 ফেজ ইন্ডাকশন মোটর থেকে আমরা যেই রোটেশন পাই, সেটাকে একটা বেল্ট পুলির মাধ্যমে আমরা হেড স্ট্রোকের গিয়ার ট্রেনের মাধ্যমে আমরা হেড স্ট্রোকে পাওয়ারটা পেয়ে থাকি। সো স্পিন্ডলটা সাধারণত হলো টাইপের। সো স্পিন্ডলের সাথে হচ্ছে আমার চাক, কলেট বা ফেস প্লেট লাগানো থাকে, যেটার সাথে হচ্ছে আমরা ওয়ার্কপিসটাকে হোল্ড করি। এটা একটা লাইফ সেন্টার, একটু আগে আলোচনা করলাম। সো স্পিন্ডলের এই হেড স্ট্রোকে অনেকগুলা গিয়ার ট্রেন আছে। সো গিয়ার গুলাকে আমরা চেঞ্জ করলে আমরা স্পিন্ডলের স্পিডটাকে ভ্যারি করতে পারি। এই হেড স্ট্রোক থেকে একটা স্পিড আমাদের চেঞ্জ গিয়ার বক্স হয়ে আপনার ফিড রড এবং লিড স্ক্রুতে চলে যায়। সো ওই দুইটাকে রোটেট করাই। সো এই জন্য এটা হচ্ছে আমাদের প্রাইম মুভার। সবগুলা মোশন এই হেড স্ট্রোক থেকে আমরা পেয়ে থাকি। সো এখানে ফিগার দেওয়া আছে, দেখেন এটা হচ্ছে একটা হেড স্ট্রোক, এটা হচ্ছে হেড স্ট্রোক। হেড স্ট্রোকের ভেতরে দেখেন এরকম স্টেপ আপ পুলি দেওয়া আছে, স্টেপ আপ কোন দেওয়া আছে। এই কোণের সাথে পুলিটা হচ্ছে অ্যাটাচ থাকে। আর এটা হচ্ছে আমাদের গিয়ার, এটা আরেকটা গিয়ার, এখানে আরেকটা গিয়ার। সো এই গিয়ার গুলা পরস্পর মেশ হয়ে মোশনটাকে ট্রান্সফার করে। আর এটা হচ্ছে আমাদের, যদি আমরা পুরা সেটটাকে খুলি, তাহলে দেখেন এখানে অনেকগুলা গিয়ার আছে। সো অনেকগুলা কম্বিনেশন আমরা পাবো। কম্বিনেশন গুলাকে এই যে হ্যান্ডেল গুলা দ্বারা আমরা চেঞ্জ করতে পারি। সো হ্যান্ডেল গুলা দ্বারা বিভিন্ন পজিশনে আমরা গিয়ার গুলাকে চেঞ্জ করতে পারি। সো গিয়ার গুলাকে যদি চেঞ্জ করি, তাহলে আমরা বিভিন্ন রকমের ভ্যারাইটি অফ স্পিড পাবো স্পিন্ডলে। সো এটা হচ্ছে আমাদের মোশন ডায়াগ্রাম। দেখেন মোশনটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। ফার্স্টে হচ্ছে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর থেকে আউটপুট শ্যাফট অফ দ্য মোটরে স্পিডটা ট্রান্সফার হয়। এরপরে বেল্ট পুলির মাধ্যমে, ভি শেপের একটা বেল্ট পুলির মাধ্যমে সেটা হেড স্ট্রোকে যায়। হেড স্ট্রোক থেকে সরাসরি আমরা একটা স্পিড পাই স্পিন্ডলে, যেটা হচ্ছে আমার ওয়ার্কপিসকে রোটেট করতে সাহায্য করে। এই স্পিডটার মাঝে আমাদের অনেকগুলো গিয়ার থাকে, স্টেপ
পুলি থাকে এবং বেল্ট থাকে। সো এই গিয়ার গুলার কম্বিনেশন চেঞ্জ করলে আমরা বিভিন্ন রকম স্পিন্ডল স্পিড পেয়ে থাকি। এই হেড স্ট্রোক থেকে একটা স্পিড ফিড গিয়ার বক্সের মাধ্যমে, যেখানে অনেকগুলা গিয়ারের কম্বিনেশন থাকে, ফিড গিয়ার বক্স হয়ে ফিড রড এবং লিড স্ক্রুতে চলে আসে। এই ফিড রড এবং লিড স্ক্রু র্যাক অ্যান্ড পিনিয়নের মাধ্যমে এবং ওম হুইল গিয়ার মেকানিজমের মাধ্যমে ক্যারিজকে মুভ করায়। ক্যারিজের লিনিয়ার মোশনটা আমরা পাই। সো ক্যারিজ এর লিনিয়ার মোশন আমরা দুই ভাবে পাই। একটা হচ্ছে লেফট থেকে রাইটে যেতে পারে বা রাইট থেকে লেফটে যেতে পারে, আর একটা হচ্ছে ক্রস বরাবর যেতে পারে। সো ক্রস বরাবর যে মুভমেন্টটা হয় সেটা ক্রস স্লাইডের মাধ্যমে হয়, আর লেফট বা রাইটের যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে স্যাডেল বা ক্যারিজের মুভমেন্টের মাধ্যমে হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের ফুল মোশন ডায়াগ্রাম। এখানে জাস্ট একটা মোটর ইউজ করা হয়। সো লেথ বেড যেটা করে যে আমাদের এটা কাস্ট আয়রনের তৈরি হয় এবং এটা হচ্ছে আমার সাপোর্ট হিসেবে কাজ করে, এবং এটার উপরেই হেড স্ট্রোক এবং টেল স্ট্রোকটা অবস্থিত। এবং এই লেথ বেডের উপরে হচ্ছে আমার সব ধরনের কম্পোনেন্ট গুলো থাকে। সো এটা হচ্ছে আমাদের বেসমেন্ট বা সাপোর্ট। সো এটা হচ্ছে আমাদের লেথ বেড দেখানো হয়েছে। সো লেথ বেডে দেখেন এরকম একটা গ্যাপ রাখা হয়। সো এই গ্যাপের মাধ্যমে হচ্ছে আমার যে কাটিং যে ওয়েস্টেজ গুলা, সেইগুলাকে আমরা বলি চিপ। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা মেটালকে মেশিনিং করব, তখন হচ্ছে আমার যেই কাটিং ওয়েস্টেজ গুলা বের হবে, মানে আনওয়ান্টেড ম্যাটেরিয়াল গুলা যেগুলা রিমুভ হয়ে যাবে, সেই ম্যাটেরিয়াল গুলাকে আমরা বলে থাকি চিপ। সো এই চিপ গুলাকে মানে পাস করার জন্য এখানে দেখেন কিছু গ্যাপ আছে। সেই গ্যাপ গুলা দিয়ে চিপ গুলা পড়ে যায় বা পাস হয়। এটা হচ্ছে আমার বেডওয়েজ। বেডওয়েজ মানে দেখেন এই যে এখানে দেখেন একটা উপরে শেপ দেওয়া আছে কিছুটা এ টাইপের, এটারই উল্টা দিকে দেখেন উপরে আরেকটা এ টাইপের শেপ দেওয়া আছে। এটা হচ্ছে তার রেল লাইন। সো এটার উপর দিয়ে এই যে বস্তুটা দেখতেছি সেটা মুভ করবে। আর এটা দেখেন একটা ফ্ল্যাট বেডওয়েজ, সো এটা হচ্ছে ফ্ল্যাট ওয়েতে মুভ করবে। এটা আবার একটা ভি গাইডওয়ে। সো এই গাইড ওয়ে গুলার মাধ্যমে আমার এই যে ক্যারিজ মুভ করতে থাকবে। সো এই ওয়েজ গুলা থাকে আমাদের লিনিয়ার মোশনটা কোন বরাবর হবে সেটাকে গাইড করার জন্য। সো এটা হতে পারে ফ্ল্যাট অথবা ভি টাইপ, যে কোনোটাই হতে পারে। এটা হচ্ছে আমাদের টেলিস্ট্রোক। সো দুটো ডায়াগ্রাম দেওয়া আছে। সো টেলিস্ট্রোক হচ্ছে রোটেট করতে পারে না, আর কেননা এখানে কোনো মোশন থাকে না। সো মোশন থাকে না বিধায় এটার নাম হচ্ছে ডেড সেন্টার, এবং এটা একদম রাইট সাইডের এন্ডে থাকে। এখানে একটা হ্যান্ড হুইলের মাধ্যমে এটাকে আমরা মুভ করাতে পারি। আর এইখানে আমরা ড্রিলিং করার সময় ড্রিল বিটটাকে অ্যাটাচ করি। সো ড্রিল বিটটাকে এখানে অ্যাটাচ করি। সো ড্রিল বিটের যে ফিড মুভমেন্ট বা ফিড রেট সেটা হচ্ছে আমরা টেলিস্ট্রোকের মাধ্যমে দিয়ে থাকি। এরপরে হচ্ছে আমার ফিড রড আর লিড স্ক্রু। সো ফিড রডটা হচ্ছে আমার টার্নিং এর জন্য আমরা ইউজ করে থাকি, আর লিড স্ক্রুটা হচ্ছে থ্রেড কাটিং এর জন্য আমরা ইউজ করে থাকি। অটোমেটিক ফিড দেওয়ার জন্য আমরা হচ্ছে লিড স্ক্রুটাকে ইংগেজ করতে পারি হাফ নাটের মাধ্যমে। তো কেন তাহলে এখন কোশ্চিন আসতে পারে যে আমি তো একটা রড দিয়েই, একটা জাস্ট শ্যাফট দিয়েই ক্যারিজটাকে মুভ করাতে পারতাম, কিন্তু কেন আমি দুইটা ডিফারেন্ট রড ইউজ করতেছি? সো স্পিন্ডল, সো এখানে একটু দেখেন যে আমরা যদি মেশিন অন করি তাহলে কি হবে, হেড স্ট্রোকের মাধ্যমে স্পিন্ডলটা রোটেট করবে। সো স্পিন্ডল রোটেট করলে ফিড গিয়ার বক্সের মাধ্যমে ওই স্পিডটা এসে ফিড রড এবং লিড স্ক্রুকেও রোটেট করাবে। আচ্ছা, এখন কোশ্চিন আসতে পারে যে আমরা কেন এই দুইটা রড ইউজ করতেছি, একটা রড ইউজ করলে কি সমস্যা হতো? সো এখানে দেখেন অ্যান্সারটা দেওয়া আছে যে আমাদের যদি রিলায়েবিলিটির কথা আসে, যে দুইটা রড দিয়ে আমরা ক্যারিজটাকে মুভ করাচ্ছি, কোনো কারণে যদি একটা ফেল করে তাহলে অন্যটা দিয়েও কিন্তু আমি মুভ করাতে পারবো। আবার একটা আর একটা সার্ভিস লাইফকে ইনক্রিজ করতেছে। কিভাবে দেখেন, যে আমি এট এ টাইম তো দুইটা রডকে ইউজ করতেছি না, একটাকে যখন ইউজ করতেছি অন্যটা হচ্ছে অফ থাকতেছে, আবার অন্যটাকে যখন ইউজ করতেছি তখন অপরটা অফ থাকবে।
তো তাহলে দেখেন আমরা বাই রোটেশন আমরা এই দুটা রডকে ইউজ করতেছি। তাহলে কি যত বেশি ইউজ করব তত এর সার্ভিস লাইফ কমতে থাকবে। সো যেহেতু আমি হচ্ছে এটা বাই রোটেশনে ইউজ করতেছি, তাহলে এদের দুজনেরই সার্ভিস লাইফ ইনক্রিজ করবে। এরপরে হচ্ছে আমার ক্যারিজ। সো ক্যারিজের মাধ্যমে আমরা দুই ধরনের ফিট দিতে পারি। একটা হচ্ছে লংগিটিউডিনাল ফিট, যেটা টার্নিং এর ক্ষেত্রে ইউজ করি, যেটা হচ্ছে এই বরাবর যে ফিটটা এদিকে মুভ করবে অথবা এদিকে মুভ করবে। সো এটাকে আমরা বলতেছি লংগিটিউডিনাল ফিট, যেটা টার্নিং বা হচ্ছে থ্রেডিং অপারেশনের জন্য আমরা ইউজ করে থাকি। আর এরপরে হচ্ছে একটা ক্রস ফিট। এই যে আমার এটা হচ্ছে ক্রস স্লাইড, সো এই ক্রস স্লাইডটাকে যদি এই বরাবর মুভ করাই সেটা হচ্ছে আমার ক্রস ফিট। সো ক্রস ফিট সাধারণত ফেসিং অপারেশন বা পার্টিং অপারেশনের জন্য আমরা ইউজ করে থাকি। এরপরে হচ্ছে আমার পাওয়ার ফিট নামের একটা অপশন আছে। সো পাওয়ার ফিট মানে আমি আমি এই যে ক্যারিজের মুভমেন্টটাকে, ফিট মানে তো হচ্ছে আমার কাটিং টুলের মুভমেন্ট। সো কাটিং টুলের মুভমেন্টকে আমরা এই ক্যারিজের যে হ্যান্ড হুইল আছে সেটাকে ম্যানুয়ালি রোটেট করে মুভ করাতে পারি, অথবা অটো এটা মুভ করবে এরকম সিস্টেমও করে দিতে পারি। সো অটো মুভ করলে হচ্ছে আমার অ্যাকুরেসি এবং কন্ট্রোলটা ভালো হয়। আর ম্যানুয়াল মুভ করতে গেলে কখনো বেশি হবে কখনো কম হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাকুরেসিটা খারাপ আসবে। সো এই জন্য এটাকে আমরা পাওয়ার ফিডে বা অটোমেটিক ফিডে অনেক সময় ক্যারিজটাকে দিয়ে দিই। সো অটোমেটিক ফিড বা পাওয়ার ফিড কিভাবে দিই, যদি লিড স্ক্রুর সাথে দিতে হয় সেক্ষেত্রে আমরা হাফ নাটটাকে ইংগেজ করে দেবো, তাহলে হাফ নাট যেভাবে ঘুরবে ওইভাবে এটা সিকোয়েন্সিয়ালি মুভ করবে। আর যদি ফিড রডের সাথে দিই সেক্ষেত্রে হচ্ছে ওই যে আমরা টামলার গিয়ার মেকানিজম পড়েছিলাম, সো টামলার গিয়ারের সাথে অ্যাটাচ করে দিলে তখন হচ্ছে অটো ফিড আমরা পেয়ে যাব। এরপরে খেয়াল করে দেখেন এই যে স্পিড গুলা পাচ্ছি, আমার যে লিনিয়ার মোশন পাবো কাটিং টুলের, সেটারও তো স্পিডকে আমার ভ্যারি করতে হবে। তো সেটাকে আমরা কি করে ভ্যারি করতে পারি, সেটাকে ভ্যারি করার জন্য ফিড গিয়ার বক্স আছে, এখানে অনেকগুলা গিয়ার ট্রেন আছে। সো একটার সাথে আরেকটাকে অ্যাটাচ করলে এক এক রকম হচ্ছে আমি স্পিড পাবো। আর আরেকটা গিয়ার বক্সও এখানে আছে, কুইক চেঞ্জ গিয়ার বক্স। সো এই দুইটা গিয়ার বক্সের মাধ্যমে আমরা ভ্যারাইটি অফ কম্বিনেশন পাবো। সো ওই কম্বিনেশন গুলোর জন্য ভ্যারাইটি অফ স্পিড পাবো, এবং ওই স্পিড গুলোর জন্য আমার লিনিয়ার মোশন গুলো আমরা বিভিন্ন ভাবে ভ্যারি করতে পারি। এরপরে যদি আমরা যাই যে ক্যারিজের মধ্যে কি কি পার্ট থাকে, সো এখানে দেখেন ওই পার্ট গুলাকে একটু আবার বিস্তারিত দেওয়া আছে। সো এখানে আছে হচ্ছে দেখেন অ্যাপ্রন, অ্যাপ্রন হ্যান্ড হুইল, তারপর হচ্ছে ক্রসফিট স্ক্রু। সো এই স্ক্রুর মাধ্যমে হচ্ছে আমি ক্রসফিট কে মুভ করাতে পারি। তারপর ক্রসফিট নোব, এটার মাধ্যমে হচ্ছে ক্রসফিট এর মোশনটাকে কন্ট্রোল করতে পারি। এরপর হচ্ছে অটোমেটিক ফিড লিভার, সো এটাকে ইনগেজ করে দিলে আমার হচ্ছে ফিডটা অটোমেটিক হয়ে যাবে। আর এরপরে আছে হচ্ছে দেখেন ওই যে হাফ নাট লিভার, সো এটার দ্বারা হচ্ছে আমরা ওই যে হাফ নাটটাকে এই লিড স্ক্রুর সাথে অ্যাটাচ করতে পারি বা ডিস অ্যাটাচড করতে পারি। আবার এটা হচ্ছে আমার স্যাডেল, এটা হচ্ছে আমার কম্পাউন্ড রেস্টের স্ক্রু হুইল। এখানে যে সুইভেল প্লেট থাকে সেই সুইভেল প্লেটটাকে আমরা রোটেট করতে পারি। এই যে ডিস্ক যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমার সুইভেল প্লেট। সো সুইভেল প্লেটের মাধ্যমে এটাকে রোটেট করতে পারি। এটা হচ্ছে আমার কম্পাউন্ড রেস্ট, কম্পাউন্ড রেস্টের উপর টুল হোল্ডার থাকে, এই টুল হোল্ডারের উপর টুল রাখা থাকে। এটা হচ্ছে আমার ক্রস স্লাইড, দেখেন এইখানে হচ্ছে একটা গাইডওয়ে আছে। সো এই গাইডওয়ে বরাবর ক্রস স্লাইডটা আপ ডাউন করতে পারে। সো এটাই হচ্ছে আমার মোটামুটি ক্যারিজের সবগুলা পার্ট। যদি আমি আরেকবার আসি ক্যারিজের মধ্যে কি কি থাকে, যে এর মধ্যে হচ্ছে অ্যাপ্রন থাকবে বাইরের দিকে, আর অনেকগুলা হ্যান্ড হুইল থাকবে, যে হ্যান্ড হুইল গুলা দিয়ে আমরা এই স্যাডেলের মুভমেন্ট বা ক্যারিজের এই বরাবর মুভমেন্টটাকে কন্ট্রোল করব। আহ আবার হচ্ছে আরেকটা হ্যান্ড হুইল দ্বারা আমরা হচ্ছে ক্রস স্লাইডের মুভমেন্টকে কন্ট্রোল করব। আরেকটা হ্যান্ড হুইল দ্বারা হচ্ছে আমার সুইভেল প্লেটকে কতটুকু রোটেট করব সেটাকে কন্ট্রোল করব। সো সবার নিচে থাকে হচ্ছে আপনার স্যাডেল, স্যাডেলের উপর থাকে হচ্ছে ক্রস স্লাইড, ক্রস স্লাইডের উপর থাকে হচ্ছে আপনার কম্পাউন্ড রেস্ট, এবং কম্পাউন্ড রেস্টের মধ্যেই থাকে হচ্ছে আপনার সুইভেল প্লেট। সো এই কম্পাউন্ড রেস্টের উপরে থাকে হচ্ছে আপনার এই যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার টুল হোল্ডার, এই টুল হোল্ডারের সাথে টুলটা অ্যাটাচ থাকে। সো এই হচ্ছে টোটাল হচ্ছে আপনার পার্টস অফ ক্যারিজ। সো অ্যাপ্রন হুইলের কাজ হচ্ছে অ্যাপ্রন হুইল ঘোরালে আমার এই দিক বরাবর মোশনটা যায়, এটাকে বলা হয় লংগিটিউডিনাল ফিট। এই ক্রস ফিড নোবের মাধ্যমে আমরা ক্রস ফিড দিতে পারি। সো
ফেসিং বা পার্টিং অপারেশনের জন্য আমরা ক্রস ফিট দিয়ে থাকি। এটাকে রোটেট করালে ক্রস স্লাইডটা আপ এন্ড ডাউন হবে। এটা হচ্ছে পাওয়ার ফিট ক্লাচ। সো পাওয়ার ফিট যদি আমি ক্লাচটাকে যদি অন করে দিই তাহলে হচ্ছে অটোমেটিক ফিড হবে। সো অটোমেটিক্যালি আমার এই ক্যারিজটা একটা নির্দিষ্ট গতিতে মুভ করতে থাকবে। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি, ওই যে এই হ্যান্ড হুইলের মাধ্যমে আমরা ম্যানুয়ালি ক্যারিজটাকে মুভ করাতে পারি, অথবা পাওয়ার ফিট ক্লাচের মাধ্যমে অটোমেটিক ফিট দিয়ে অটোমেটিক মুভ করাতে পারি। সো নেক্সটে আসবে হচ্ছে অ্যাপ্রন ফিট চেঞ্জ লিভার। সো এটা দিয়ে হচ্ছে আমরা ওই যে ক্রস ফিডের সাথে যাবে নাকি হচ্ছে আমার স্যাডেলের সাথে মুভ করবে সেটাকে ঠিক করা হয়। যদি আমরা নামাই দিই তাহলে হচ্ছে নিচের দিকে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন হচ্ছে আমার এই জাস্ট ক্রস স্লাইড দিয়ে ফিটটা হবে। আর যদি উপরের দিকে ইংগেজ করি তাহলে হচ্ছে আমার ক্রস স্লাইড তখন হচ্ছে ডিসইংগেজড হয়ে যাবে আর ক্যারিজ দিয়ে মুভমেন্টটা হবে। ক্যারিজের যে পার্টস গুলো একটু আগে আমরা আলোচনা করেছি, স্যাডেল, ক্রস স্লাইড, কম্পাউন্ড রেস্ট অর কম্পাউন্ড স্লাইড, টুল পোস্ট অ্যান্ড অ্যাপ্রন। সো এটা হচ্ছে স্যাডেল। দেখেন স্যাডেলটার যে রেল ট্র্যাকটা আছে সেটা হচ্ছে এই বরাবর, তো এই বরাবর মুভ করতে পারে। এই যে এই দুইটা হচ্ছে ওই ট্র্যাকটা, সো এই ট্র্যাক বরাবর এই বরাবর মুভ করতে পারে। সো এরকম থাকে, একদিকে থাকে হচ্ছে ফ্ল্যাট গাইডওয়েজ, আরেকদিকে থাকে ভি গাইডওয়েজ। সো এটাকে বলতেছি ভি গাইডওয়েজ, আর হচ্ছে এটা হচ্ছে আমার ফ্ল্যাট, না এটা হচ্ছে ভি, সরি। সো দুই দিকে হচ্ছে আমার দুইটা ভি ফ্ল্যাট ওয়েজ দিয়েই আমার মুভমেন্টটা হয়। এরপরে ক্রস স্লাইড। সো ক্রস স্লাইডের ক্ষেত্রে দেখেন এই যে এরকম ডাবটেইল টাইপের গাইডওয়েজ থাকে। সো ডাবটেইল গাইডওয়েজ দিয়ে উপর নিচে সে মুভ করতে পারে। সাধারণত ফেসিং বা ডেপথ অফ কাট দেওয়ার জন্য বা ফেসিং অপারেশন করার জন্য অথবা পার্টিং অপারেশন করার জন্য আমরা ক্রস স্লাইড দিয়ে ফিট দিয়ে থাকি। এরপরে হচ্ছে আমাদের কম্পাউন্ড রেস্ট। সো কম্পাউন্ড রেস্টের উপর হচ্ছে টুল হোল্ডার থাকে। সো টুল হোল্ডারকে হোল্ড করে, এবং সুইভেলিং যে প্লেটটা আছে সেটাও কম্পাউন্ড রেস্টের মধ্যেই থাকে। সুইভেলিং প্লেটের কাজ হচ্ছে যে টুলটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাই দেওয়া। এরপরে যদি আমরা চলে আসি যে লেথ মেশিনের যে সাইজ সেটা কি কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। সো এ হচ্ছে আমার লেন্থ অফ বেড। সো বেডের লেন্থটা কতটুকু হবে সেটা দ্বারা এই এ মেজারমেন্ট দ্বারা বোঝা যায়। বি মেজারমেন্ট দ্বারা আমরা বুঝতে পারি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। দ্যাট মিনস হেড স্ট্রোকের যে সেন্টার আর টেল স্ট্রোকের যে সেন্টার, এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হচ্ছে বি। সি হচ্ছে আমার ম্যাক্সিমাম সুইং ডায়ামিটার উইদাউট টাচিং দি বেড। সো বেডকে টাচ না করে আমি ওয়ার্কপিসটাকে কত ম্যাক্সিমাম ডায়ামিটার ওয়ার্কপিস নিতে পারবো সেটা হচ্ছে আমার সি। আর ডি হচ্ছে আমার ক্রস স্লাইডকে টাচ না করে, বেডের একটু উপরে ক্রস স্লাইড থাকে, সো ক্রস স্লাইডকে টাচ না করে আমি ম্যাক্সিমাম কত ডায়ামিটারের একটা অবজেক্টকে হোল্ড করতে পারি সেটা হচ্ছে ডি প্যারামিটার। সো এরকম যখন হচ্ছে আমরা লেদ মেশিন দেখবো তার সাইজটা কেমন, এ বি সি ডি এই চারটা প্যারামিটারের ভ্যালু দেওয়া থাকবে। সো ওইখান থেকে আমরা জানতে পারবো যে এটা কি ধরনের লেদ মেশিন। সো এখানে দেখেন একটা লেদ মেশিনের সাইজ সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। সো এই লাস্ট মাথা থেকে ওই লাস্ট মাথা, এটা হচ্ছে আমার বেড, লেদ বেড বা এ ডাইমেনশনটা। আর এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেখতেছি সেটা হচ্ছে বি। আর এই যে বেডের সাথে এতখানি যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার রেডিয়াস, ম্যাক্সিমাম রেডিয়াস। সো এটা হচ্ছে আমার সি প্যারামিটার। আর ডি প্যারামিটারটা হচ্ছে আমার ক্রস স্লাইড। এই যে ক্রস স্লাইড পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম কত ডায়ামিটার আমি নিতে পারি। এরপরে যদি আমরা আসি, লেদ মেশিনে কিছু অ্যাক্সেসরিজ আছে। ফার্স্টেই চলে আসে চাক। সো আমরা জানি যে চাক দিয়ে আমরা হচ্ছে ওয়ার্কপিসকে হোল্ড করি। সো এই চাকটা স্পিন্ডলের সাথে লাগানো থাকে। চাক সাধারণত দুই ধরনের, 3 জ সেলফ সেন্টারিং চাক অ্যান্ড 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাক। এছাড়াও আরো চাক আছে, কলের চাক আছে, ম্যাগনেটিক চাক আছে। সো কলের চাকটা ইউজুয়ালি টারেট লেথসে আমরা ইউজ করে থাকি। আর ম্যাগনেটিক চাকটা হচ্ছে ম্যাগনেটিক অবজেক্ট এবং হালকা অবজেক্ট ধরার জন্য আমরা ম্যাগনেটিক চাক ইউজ করে থাকি।
এছাড়া আছে হচ্ছে রেস্ট। রেস্ট হচ্ছে দুই ধরনের, স্টিডি রেস্ট এন্ড ফলোয়ার রেস্ট। এরপরে ফেস প্লেট এন্ড লেথ ডগ আছে, আর ম্যানরেলস আছে। সো এগুলা ডিটেলস আমরা একটু দেখি। থ্রি জ সেলফ সেন্টারিং চাক যেটা আছে, সেখানে তিনটা জ থাকে। দেখেন এই ফিগারটাতে, এটা একটা জ, এটা আরেকটা জ, এটা আরেকটা জ। সো এই জ গুলাকে অ্যাডজাস্ট করা যায় একটা মাত্র কি দ্বারা। সো এইটা হচ্ছে কি, সো এটা হচ্ছে হোল। এই হোলের মধ্যে যদি আমি কিটা দিই, তাহলে এই তিনটা জ একসাথে ক্লোজ হবে, একসাথে ওপেন হবে। সো লুজ বা টাইট করতে হলে আমাকে এই কিটা ইউজ করতে হবে। সো এই কিটা দিয়ে আমি হচ্ছে তিনটা জকে টাইট করতে পারি অথবা লুজ করতে পারি। সো এই কিটাকে ঘুরালে তিনটা জয়ই একসাথে মুভ করবে। সো এই জন্য যেটা হয় যে আমার তিনটা জ যেহেতু এট এ টাইম মুভ করতেছে, এই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট চাক। এবং এই ধরনের চাকে আমরা সিমেট্রিক যে অবজেক্ট গুলো আছে সেইগুলাকে হোল্ড করতে পারি। সো সিমেট্রিক অবজেক্ট হোল্ড করার জন্য আমরা থ্রি জ সেলফ সেন্টারিং চাক ইউজ করব। এটা হচ্ছে আমাদের ফোর জ ইন্ডিপেন্ডেন্ট চাক। এটার যে চারটা জ আছে, এটার জন্য প্রত্যেকটা জয়ের জন্য আলাদা আলাদা কি আছে। সো এই জয়ের জন্য এখানে একটা কি, এই জয়ের জন্য এখানে একটা কি, এই জয়ের জন্য এখানে একটা কি। সো চারটা জকে আমরা চারটা আলাদা কি দ্বারা ইচ্ছা মতো টাইট বা লুজ করতে পারবো। সেক্ষেত্রে আমার যদি এটাকে একটু বেশি টাইট করতে হয়, সেক্ষেত্রে এটা এই জকে আমরা ঘুরাই বা এই কিকে আমরা ঘুরাই, এটাকে টাইট করে দিলাম, এগুলাকে লুজ রাখলাম। সো যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা জকে লুজ বা টাইট করতে পারি, এই জন্য ফোর জ চাককে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট চাক। সাধারণত ইরেগুলার বা নন সিলিন্ড্রিক্যাল অবজেক্টকে হোল্ড করার জন্য আমরা ফোর জ ইন্ডিপেন্ডেন্ট চাক ইউজ করে থাকি। এরপরে যদি আমরা আসি ম্যাগনেটিক চাক, সো স্পিন্ডলের সাথে আমরা একটা ম্যাগনেট লাগায় রাখতে পারি। ওই ম্যাগনেটের সাথে হচ্ছে আমি ওয়ার্কপিসকে হোল্ড করতে পারি। তো সাধারণত যেই অবজেক্ট গুলার বা যে ওয়ার্কপিস গুলার ওয়েট কম থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাগনেটিক চাক ইউজ করতে পারি। আর ম্যাগনেটিক চাক তখনই ইউজ করব যদি আমার যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অবশ্যই ম্যাগনেটিক প্রপার্টিজ তাকে শো করতে হবে। তো তার মধ্যে যদি ম্যাগনেটিক প্রপার্টিজ না থাকে, তাহলে সে ম্যাগনেট দ্বারা অ্যাটাচড হবে না। তো এটা মাথায় রাখতে হবে ম্যাগনেটিক চাকের ক্ষেত্রে। তো এখানে খুবই একটা পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেটস ইউজ করা হয়। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় একটু বলে রাখি, যে আমার যদি অবজেক্ট খুব মানে উইক অবজেক্ট হয় বা খুব সফট অবজেক্ট হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে আহ, এর আগের যে দুইটা চাক দেখলাম সেই দুইটা চাক ইউজ করতে পারি না। কেননা ওই দুটা চাক দিয়ে যদি আমি প্রেসার দিই, দেখা যায় যে অবজেক্টটা এতই সফট সফট হয় যে হচ্ছে যে ওটা হচ্ছে ডিফর্ম হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। তো এই জন্য ওই ধরনের সফট অবজেক্টের জন্য আমরা ম্যাগনেটিক চাক ইউজ করে থাকি। এইগুলো হচ্ছে আমার লেথ সেন্টার। সো লেথ সেন্টার আমার তখন লাগে যখন হচ্ছে আমি কোনো কিছুতে হোল ক্রিয়েট করব বা ড্রিল করব। তো তখন হচ্ছে আমার সেন্টার পয়েন্টটা ওয়ার্ক পিসে বের করতে হয়। এই সেন্টার পয়েন্টটাকে ডিফাইন করার জন্য আমরা লেথ সেন্টার ইউজ করতে পারি। এটা হচ্ছে আমরা সাধারণত টেলিস্টকে অ্যাডজাস্ট করি। এরপরে হচ্ছে অবজেক্টের একদম মিড পয়েন্টে এটা গিয়ে একটা হোল ক্রিয়েট করে বা স্পট ক্রিয়েট করে, ওই স্পটটাই হয় হচ্ছে আমার সেন্টার। সো সেন্টার সিলেক্ট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। ইউজুয়ালি এই যে এই ড্রাফট যে অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি সেটা হচ্ছে 60 ডিগ্রি হয়। এই প্লেনের সাথে যে অ্যাঙ্গেলটা আমরা দেখতেছি এটা হচ্ছে ইউজুয়ালি 60 ডিগ্রি হয়। তো এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এরপরে হচ্ছে রেস্ট। রেস্টের মধ্যে হচ্ছে আমরা দুই ধরনের রেস্ট দেখেছিলাম। স্টিডি রেস্ট ফার্স্টে আসে। স্টিডি রেস্ট হচ্ছে আপনার অনেক লং অবজেক্টকে লেথ সেন্টারে সাপোর্ট করার জন্য আমরা স্টিডি রেস্ট ইউজ করে থাকি। সো যদি আমার অবজেক্টটা অনেক বড় হয়, লং হয়, সেক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে যে অবজেক্টের ভারের কারণে, ধরেন সে এটা হচ্ছে আমার হেড স্ট্রোক। সো এখানে হচ্ছে আমি একটা লং অবজেক্টকে হোল্ড করতেছি, এটা হচ্ছে আমার ধরেন টেল স্ট্রোক। সো এখানে যখন হচ্ছে আমি একটা লং অবজেক্টকে হোল্ড করব, তখন যে প্রবলেমটা হতে পারে যে
এই অবজেক্টের নিজস্ব বডি ওয়েটের কারণে এটা কিছুটা বেন্ড হয়ে যেতে পারে। সো কিছুটা বেন্ড হয়ে যেতে পারে। সো যদি বেন্ড হয় তাহলে দেখেন এটা যখন রোটেট করবে তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। সো এটা তখন সেন্ট্রিক ভাবে ঘুরবে না, ইসেন্ট্রিক ভাবে ঘুরবে। সো তখন ভাইব্রেশন অনেক বেশি ক্রিয়েট হবে, টুল ভেঙে যেতে পারে এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সো এটা যেন বেন্ড না হয়ে যায় সেজন্য আমরা যেটা করি যে এখানে একটা সাপোর্ট দিয়ে আমরা ওয়ার্কপিসটাকে হোল্ড করে রাখি। সো এখানে যখন সে সাপোর্ট পাচ্ছে তখন সে আর হোল্ড হতে পারে না, মানে সে হচ্ছে বেন্ড হতে আর পারে না। সো বেন্ড যেন না হয় সেই জন্য আমরা এখানে হচ্ছে একটা সাপোর্ট দিই, এই সাপোর্টটাকে বলা হয় স্টেডি রেস্ট। সো এটা একদম স্টেডি, এখানে যেখানে সাপোর্টটা দিব সেখানে এটা স্থির থাকবে, এই জন্য এটার নাম স্টেডি রেস্ট। সো এটা দিয়ে দিলে আমাদের হচ্ছে ওই যে ভাইব্রেশনটা কম হয়, টুল ড্যামেজ কম হয় এবং হচ্ছে আপনার লং অবজেক্টকে আমরা খুব ইজিলি মেশিনিং করতে পারি। সিমিলারলি আমরা যদি ফলোয়ার রেস্টের কথা বলি, ফলোয়ার রেস্টও ঠিক একই কাজটাই করে, যে আমার লং অবজেক্টকে হোল্ড করার জন্য আমরা ফলোয়ার রেস্ট ইউজ করি। সো এটা আমার স্পিন্ডল, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার টেলিস্টোক। এখানে যে অবজেক্টটা আছে সেটাকে ধরেন যে আমার মেশিনিং করতে হবে, সো এটা অনেক বড় হওয়াতে এটা হচ্ছে বেন্ড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে এটা হচ্ছে আমার কাটিং টুল যদি হয়, এখানে যদি আমার কাটিং টুলটা থাকে তাহলে আমি যেটা করতে পারি যে এই জায়গাতে আমি একটা কাটিং টুলের জাস্ট একটু পাশে আমি একটা রেস্ট দিতে পারি, সাপোর্ট দিতে পারি। তো এই সাপোর্টটাকে বলতেছি ফলোয়ার রেস্ট। সো স্টেডি রেস্ট এবং ফলোয়ার রেস্টের মধ্যে পার্থক্যটা হলো এই যে এটা মুভ করার সাথে সাথে আপনার মেশিনিং যখন আমি করব তখন হচ্ছে টুলটা আমার এইদিকে মুভ করতেছে, এটা মুভ করার সাথে সাথে আমার এই ফলোয়ার রেস্টটাও এদিকে মুভ করবে। তার মানে এই ফলোয়ার রেস্ট যেটা আছে, যে সাপোর্টটা আছে, সেটা সব সময় আমার কাটিং টুলকে ফলো করবে। সো এটা হচ্ছে একটা ফলোয়ার রেস্ট, দেখেন এটা ট্র্যাকের উপর আছে, স্যাডেল যে ট্র্যাকের উপর আছে সে ট্র্যাকের উপর আছে। সো এইটুকু হচ্ছে আমার ফলোয়ার রেস্ট, এটা হচ্ছে আমার ক্যারিজ। সো ক্যারিজ যখন টুলের সাথে মুভ করবে তখন এই ফলোয়ার রেস্টটাও এট এ টাইম মুভ করবে। সো এই জন্য এটা হচ্ছে ফলোয়ার রেস্ট, সবসময় কাটিং টুলকে এটা ফলো করবে। সো ডিফারেন্সটা হলো স্টেডি রেস্ট আর ফলোয়ার রেস্টের মধ্যে, স্টেডি রেস্ট হচ্ছে স্থির অবস্থায় থাকবে, একটা জায়গাতে সাপোর্ট দিবে, আর ফলোয়ার রেস্ট হচ্ছে কন্টিনিউয়াস সাপোর্ট দিবে, দ্যাট মিনস কন্টিনিউয়াসলি টুলের সাথে সে মুভ করতে থাকবে। এরপরে যদি আমরা আসি ফেস প্লেট। সো ফেস প্লেট হচ্ছে, ফেস প্লেট দিয়েও আমরা ওয়ার্ক হোল্ড করার জন্য এটা ইউজ করে থাকি। সাধারণত ইরেগুলার অবজেক্ট গুলাকে আমরা ফেস প্লেট দিয়ে হোল্ড করি, হয় ফোর জ চাক দিয়ে ইউজ করি অথবা ফেস প্লেট ইউজ করি। সো ফেস প্লেটের যেই সুবিধাটা সেটা হচ্ছে যে এখানে দেখেন কতগুলো হোল থাকে, এটা হচ্ছে ফেস প্লেট এবং এটার মধ্যে কতগুলো হোল থাকে। সো এই হোলে আমরা যে কোনো স্ক্রু দিয়ে এটা মানে অবজেক্টটাকে হোল্ড করতে পারি। সো দেখেন এখানে হচ্ছে বিভিন্ন স্ক্রু স্ক্রু দিয়ে আমরা হচ্ছে অবজেক্টটাকে হোল্ড করতেছি, এই যে বারটাকে হোল্ড করতেছি। আবার এখানে দেখেন একটা, এই অবজেক্টটাকে আমরা এই যে বিভিন্ন রকম স্ক্রু দিয়ে, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু, বা এখানে এখানে স্ক্রু দিয়ে আমরা এই অবজেক্টটাকে হোল্ড করতেছি। সো ইরেগুলার শেপের অবজেক্ট গুলোকে হোল্ড করার জন্য ফেস প্লেট ইউজ করাটা খুবই সুবিধাজনক। এরপরে হচ্ছে লেথ ডগ। সো লেথ ডগ যেটা করে যে আমার একটা অবজেক্টকে হোল্ড করার জন্য আমরা যদি ফোর জ চাক বা থ্রি জ চাক বা ফেস প্লেট যদি ইউজ করি, সেই ফেস প্লেটের সাথে যদি আমরা কোনো স্ক্রু না লাগাই, স্ক্রু না লাগিয়ে যদি হচ্ছে আমরা লেথ ডগটাকে ওটার সাথে অ্যাটাচ করে দিই, তাহলে হচ্ছে আমার এই ফেস প্লেটের সাথে, এই ফেস প্লেটের সাথে আমার এই যে ওয়ার্ক পিস আছে সেটা অ্যাটাচড হয়ে যাবে। কিভাবে দেখেন যে এই লাল কালারের যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেথ ডগ। সো লেথ ডগ এর হচ্ছে একটা মাথা থাকে হচ্ছে আপনার ফেস প্লেটের সাথে অ্যাটাচড, আর এইখানে হচ্ছে এই স্ক্রু দিয়ে আমি ওয়ার্ক পিসের সাথে এটাকে টাইট করতে পারি। সো ওয়ার্ক পিসের সাথে আমরা এই স্ক্রু দিয়ে এটাকে টাইট করে রাখবো। টাইট করে রাখার পর দেখেন এটা ওয়ার্ক পিসের সাথে অ্যাটাচড, আর এই প্রান্তটা আমার ফেস প্লেটের সাথে অ্যাটাচ। তাহলে এখন কি হবে যে ফেস প্লেট যদি ঘুরে তাহলে আমার লেথ ডগও ঘুরবে,
লেথ ডগ যেহেতু ওয়ার্কপিসকে হোল্ড করে আছে, তাহলে ওয়ার্কপিসও ঘুরবে। সো এইভাবে দেখেন কোনো স্ক্রু ছাড়াই আমি হচ্ছে লেথ ডগ দিয়ে ওয়ার্কপিসটাকে অ্যাটাচ করতে পারি। অনেক সময় আমাদের এটা করতে হতে পারে। সো এখানে দেখেন 4 জ চাকের সাথে হচ্ছে আমার এই লেথ ডগটাকে হচ্ছে অ্যাটাচ করে রাখা হয়েছে। লেথ ডগ দিয়ে আমি হচ্ছে ওয়ার্কপিসটাকে অ্যাটাচ করে রেখেছি। সো ওয়ার্কপিসকে হোল্ড করার জন্যই আমাদের লেথ ডগ ইউজ করে থাকি। সো এখানে হচ্ছে ডায়াগ্রামটা দেওয়া আছে। এটা হচ্ছে হেড স্ট্রোক। হেড স্ট্রোকের সাথে ড্রাইভ প্লেট বা ফেস প্লেট লাগানো থাকে। এই ফেস প্লেট বা ড্রাইভ প্লেটের সাথে ডগের যে লেগ মানে টেইলটা আছে সেই টেইলটা লাগানো থাকে। আর এখানে হচ্ছে একটা স্ক্রু থাকে, অ্যাডজাস্টেবল স্ক্রু। এই অ্যাডজাস্টেবল স্ক্রু দ্বারা আমরা ওয়ার্কপিসের ডায়ামিটারের উপর ডিপেন্ড করে এটাকে লুজ এবং টাইট করব। এটা হচ্ছে আমাদের লেথ ডগ। এটা হচ্ছে সেন্টার। এটা একটা সেন্টার, এটা আরেকটা সেন্টার। এই দুটো সেন্টারের মাঝে হচ্ছে ওয়ার্কপিসকে রাখা হয়েছে এবং এই ওয়ার্কপিসকে এই ড্রাইভ প্লেটের সাথে ডগের মাধ্যমে অ্যাটাচ করে রাখা হয়েছে। সো যখন হচ্ছে স্পিন্ডল ঘুরবে তখন হচ্ছে আমার ডগও ঘুরবে। সো ডগ যখন ঘুরবে তখন ওয়ার্কপিসটা রোটেট করবে। এরপরে চলে আসি আমরা ম্যান্ড্রেল। ম্যান্ড্রেল হলো হচ্ছে আপনার কোনো হলো অবজেক্টকে যখন হচ্ছে আমার মেশিনিং করতে হবে, তখন আমি যদি 3 জ চাক বা 4 জ চাক দিয়ে হোল্ড করি, যেহেতু এটা হলো সেহেতু যখন হচ্ছে আমি মেশিনিং করব তখন দেখা যাবে যে এটা হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ ভেতরে ওই রকম সাপোর্ট সে দিতে পারবে না। কাটিং টুল যখন হচ্ছে মুভ করবে তখন দেখা যাচ্ছে যে এটা বেন্ড হয়ে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এই জন্য যেটা করা হয় যে হলো অবজেক্টের মধ্যে একটা সাপোর্ট দেওয়া হয়। এই সাপোর্টটাকে বলা হয় ম্যান্ড্রেল। সো ম্যান্ড্রেলটা তাহলে হবে কি, ওই হলো অবজেক্টের ভেতরের যে ডায়ামিটার ঠিক সেই ডায়ামিটারের সমান একটা ডায়ামিটারের একটা সিলিন্ডার বানাতে হবে। তো সিলিন্ডারটা ওই ওয়ার্কপিসের মধ্যে, যে এটা হচ্ছে আমার ম্যান্ড্রেল আর এই বাইরের যে আবরণটা দেখতেছি সেটা হচ্ছে আমার ওয়ার্কপিস, হলো ওয়ার্কপিস। সেই হলো ওয়ার্কপিসের মধ্যে আমি এই ম্যান্ড্রেলটাকে ইনসার্ট করে দিয়েছি। তো এখন হচ্ছে আমার এই ওয়ার্কপিসটা সাপোর্ট পাচ্ছে। তো এখন যখন হচ্ছে আমি এই ওয়ার্কপিসটাকে মেশিনিং করব তখন এটা ড্যামেজড হবে না বা ট্যাপার হয়ে যাবে না। এটা কনিক্যাল ম্যান্ড্রেল। এছাড়া হচ্ছে আপনার এক্সপ্যান্ডিং ম্যান্ড্রেল আছে। সো এটা হচ্ছে আমার এক্সপ্যান্ডিং, দেখেন দুই ভাগে এক্সপ্যান্ড করা যায়, এটার ডায়ামিটার এবং এটার ডায়ামিটার আলাদা। সো এটার ডায়ামিটার আলাদা। সো এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সপ্যান্ডিং ম্যান্ড্রেল। এটা হচ্ছে আমার ওয়ার্কপিস। এরপরে আমরা চলে যাই ট্যাপার টার্নিং মেথডে। সো ট্যাপার টার্নিং মানে হচ্ছে যে আপনার যখন টার্নিং করবেন তখন হচ্ছে ডায়ামিটারের যদি ভ্যারাইটি আসে বা ভ্যারিয়েশন আসে তখন সেই ধরনের টার্নিংকে আমরা বলে থাকি ট্যাপার টার্নিং। দেখেন এটার ভেতরের যে ডায়ামিটার সেটা বেশি, বাইরের ডায়ামিটারটা হচ্ছে আমার কম। সো কম ডায়ামিটার থেকে আস্তে আস্তে বেশি হচ্ছে, সো এটাকে আমরা বলতেছি ট্যাপার শেপ বা ট্যাপার টার্নিং। সো ট্যাপার টার্নিং মেথডের ফার্স্ট যে মেথড, যে আমি ওয়ার্কপিস যখন হচ্ছে কাটিং টুলটাকে একটা ক্রস ভাবে মুভ করাবো। ক্রস বলতে হচ্ছে যে, একটু ডায়াগ্রামটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে আমার ওয়ার্কপিস, স্পিন্ডলের সাথে অ্যাটাচড আছে। সো আমি যখন ট্যাপার টার্নিং করব তখন আমাকে করতে হবে কি, এইভাবে ইনক্লাইন ভাবে মুভ করতে হবে। সো ফিড হচ্ছে আমার এই বরাবর কাজ করবে। সো এই বরাবর ফিড পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে যে, সো ক্রস স্লাইডটাকে আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে আর হচ্ছে স্যাডেল দিয়ে আস্তে আস্তে বামের দিকে সরাতে হবে। সো এট এ টাইম সাইমালটেনিয়াসলি আমি যদি দুইটা ফিটকে ইংগেজ করি, একটাকে নিচের দিকে দিব ক্রস স্লাইডকে, এটাকে সিএস বলি, ক্রস স্লাইড বা ক্রস ফিট বলি। ক্রস ফিটকে হচ্ছে আমি নিচের দিকে দিব, আর এই স্যাডেল ফিট যেটা আছে বা ক্যারিজ ফিট সেটা হচ্ছে আমরা লেফট সাইডে দিব। তাহলে আমার টুলটা মুভ করবে এদের রেজাল্টেন্ট ডিরেকশনে। তো রেজাল্টেন্ট ডিরেকশনটা এটা, তখন আমাদের যেই আলটিমেট অবজেক্টটা পাবো সেটা হবে এরকম, হুইচ ইজ ট্যাপার টার্নিং, ট্যাপার অবজেক্ট। সো এইভাবে আমরা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড, যে সাইমালটেনিয়াসলি আমরা দুইটা ফিট মুভমেন্ট দিব। এরপরে যদি আমরা সেকেন্ড মেথডে যাই, তাহলে পাচ্ছি কি, দেখেন যে টেল স্ট্রোক যেটা আছে সেটাকে হচ্ছে আমরা হচ্ছে একটু অফসেট করে রাখবো। সো অফসেটিং দি টেল স্ট্রোক।
সো টেল স্টককে যদি আমি একটু ইনক্লাইন্ড অবস্থায় রাখি তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা একটু ইনক্লাইন্ড অবস্থায় থাকবে। সো সেন্টার সেন্টার ইনক্লাইন্ড অবস্থায় থাকলে তখন হচ্ছে আমার ট্যাপার টার্নিং হবে। সো দেখেন এটা হচ্ছে আমার একটা সেন্টার, এটা হচ্ছে আমার আরেকটা সেন্টার। সো এটা থাকার কথা ছিল এ বরাবর, এই স্ট্রেট লাইন বরাবর। সো স্ট্রেট লাইন বরাবর না থেকে এটাকে একটু নিচের দিকে আমি রাখছি। সো এই জন্য একটু এটা ইনক্লাইন্ড অবস্থায় আছে। আমার যে অবজেক্ট সেটা হচ্ছে ইনক্লাইন্ড অবস্থায় আছে। সো ইনক্লাইন্ড অবস্থায় যদি থাকে তাহলে হচ্ছে আমি যখন টার্নিং করব, টার্নিংটা ফিড ডিরেকশন স্ট্রেটই হবে, কিন্তু যেহেতু এটা হচ্ছে একটু বেঁকানো অবস্থায় আছে সেক্ষেত্রে হচ্ছে আমার ট্যাপার টার্নিংটা কমপ্লিট হবে। সেক্ষেত্রে আমার ট্যাপার শেপটা ক্রিয়েট হবে। তো এইদিকে হচ্ছে কম, এইদিকে ডায়ামিটার বেশি থাকবে। সো এইখানে দেখেন ফর্মুলাটা দেওয়া আছে। এই যে যতটুকু হচ্ছে আমি অফসেট করছি তার ফলে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি আলফা বাই 2 অ্যাঙ্গেল, যেটাকে বলা হচ্ছে ট্যাপার অ্যাঙ্গেল আলফা। ওইটাকে যদি হাফ করি তাহলে হচ্ছে আলফা বাই 2 পাবো এখানে। সো সাইন আলফা বাই 2 যদি আমি করি তাহলে দেখেন এটা হচ্ছে আমার 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। সো 90 ডিগ্রি যদি হয়, এটা হচ্ছে আমার ওয়ার্ক পিসের লেন্থ হুইচ ইজ এল, আর এইটা হচ্ছে আমার যতটুকু অফসেট করছি এ লেন্থ, এটাকে আমি বলতেছি এইচ। সো এটা হচ্ছে আমার এল লেন্থ আর এটা হচ্ছে আমার এইচ লেন্থ। সো এটা যদি আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার লম্ব বাই অতিভুজ। সো লম্ব হচ্ছে আমার এটা আর অতিভুজ হচ্ছে আমার এটা। সো এই লম্বটাকে আমি বলতেছি এইচ, সো এইচ বাই, আর এই অতিভুজটাকে বলতেছি হচ্ছে আমি এল। সো এইচ বাই এল হবে হচ্ছে এই ফর্মুলা। সো যেহেতু অ্যাঙ্গেলটা খুবই ছোট সেক্ষেত্রে আমরা বলতে পারি সাইন আলফা বাই 2 ইকুয়ালস টু ট্যান আলফা বাই 2। সো এখান থেকে আমরা এইচটা পেয়ে যাব। সো আমার কাছে আলফার ভ্যালু দেওয়া থাকবে যে আমার ট্যাপার অ্যাঙ্গেল কতটুকু হবে। এরপরে হচ্ছে আপনার ওয়ার্কপিসের লেন্থ তো আপনারা জানবেন এল। সেই দুইটা থেকে এই আলফা এবং এল এই দুইটা ভ্যালু থেকে আমাকে এইচ এর ভ্যালু বা কতটুকু অফসেট করতে হবে সেই ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে। তারপর ওই অনুযায়ী আমি টেলিস্কোপটাকে লুজ করে নিচের দিকে বা উপরের দিকে সরাবো। এটা হলো আমাদের সেকেন্ড মেথড বাই সেটিং ওভার দি টেলিস্কোপ। টেলিস্কোপটাকে একটু আলাদাভাবে সেট করে আমরা হচ্ছে ট্যাপার টার্নিং কমপ্লিট করতে পারি। এরপরে যদি আমরা থার্ড যে পার্টটা আছে, এই থার্ড মেথডটা হচ্ছে আপনার কম্পাউন্ড রেস্টের উপর যে সুইভেল প্লেটটা আছে সেটাকে যদি আমি রোটেট করে দিই তাহলে হচ্ছে আমার যেই কাটিং টুলটা আছে সেটা হচ্ছে ইনক্লাইন্ড হয়ে যাবে। সো তারপরে হচ্ছে আমার ওইভাবে যদি আমি কাটিং টুলটাকে মুভ করাই, দেখেন এই যে এখানে হচ্ছে আমার কাটিং টুলটা ইনক্লাইন্ড হয়ে গেছে সুইভেল প্লেট দিয়ে এটাকে ঘোরানোর কারণে। সো এখন আমার যখন হচ্ছে আমি ফিট দিচ্ছি তখন হচ্ছে আমার মুভমেন্টটা হচ্ছে এই ক্রস বরাবর। সো ক্রস বরাবর হওয়ার কারণে এখানে হচ্ছে আমি একটা ট্যাপার শেপ পেয়ে যাচ্ছি। সো এভাবে আমরা সুইভেল প্লেটকে একটু সুইভেল করে বা একটু রোটেট করে কাটিং টুলকে একটু ইনক্লাইন করে দিতে পারি এবং তারপরে আমরা লিনিয়ার ফিট ক্যারিজের মাধ্যমে দিয়ে আমরা এই ট্যাপার টার্নিংটা কমপ্লিট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের থার্ড মেথড। এরপরে হচ্ছে আমাদের যে লাস্ট যে মেথডটা আছে, যে আমি আলাদা একটা অ্যাটাচমেন্ট ইউজ করতে পারি। ট্যাপার টার্নিং করার জন্য আমরা ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্টকে আমার ক্যারিজের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমার ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট। সো এইখানে দেখেন একটা ব্র্যাকেটস থাকে। সো এটা এখানে হচ্ছে দেখেন একটা স্লট কাটা আছে এই ব্র্যাকেটস এর মধ্যে। সো এই স্লট দ্বারা আমরা হচ্ছে বিভিন্ন ভাবে এটাকে হচ্ছে আপ এন্ড ডাউন করতে পারি এই বারটাকে। সো এইটা হচ্ছে আমার গাইড বার। এরপরে 3 নম্বর যেটা দেখতেছি এটা হচ্ছে আমার গাইড ব্লক। সেই ব্লকটাকে আমরা মুভ করাতে পারি, এই ব্লক বরাবর হচ্ছে ক্যারিজটা মুভ করবে। সো এটা যতটুকু ইনক্লাইন থাকবে এই ব্লক ওয়াইজ ওইভাবে হচ্ছে আমার ক্যারিজটাও মুভ করবে। সো এইগুলো হচ্ছে ব্র্যাকেটস, ব্র্যাকেটস দিয়ে আমি হচ্ছে বারটাকে অ্যাডজাস্ট করি। বারটাকে হচ্ছে আমি এই স্লটের উপর যে কোনো পজিশনে স্ক্রু দিয়ে টাইট করতে পারি। আর এই 3 নম্বরটা হচ্ছে আমার গাইড ব্লক, যেটা হচ্ছে আমার ক্যারিজের সাথে অ্যাটাচ থাকবে এবং এই গাইড ব্লক যেভাবে গাইড করবে ঠিক সেভাবে আমার হচ্ছে ক্যারিজের মুভমেন্টটা হবে। সো এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে ঠিক সেই অ্যাঙ্গেলটা আমি পাবো কিন্তু এইখানে। সো এ আলফা এবং এ আলফা সমান হবে। সো এভাবে আমরা হচ্ছে ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট দিয়ে
ট্যাপার টার্নিং অপারেশনটা কমপ্লিট করতে পারি। সো এই ছিল হচ্ছে আপনাদের টোটাল 4টা মেথড ট্যাপার টার্নিং। ফার্স্ট একটা ছিল হচ্ছে সাইমালটেনিয়াস ফিড মুভমেন্ট অফ ক্রস ফিড অ্যান্ড স্যাডল ফিড। 2 নম্বরটা ছিল হচ্ছে আপনার টেল স্টককে অফসেট করে। 3 নম্বরটা ছিল হচ্ছে আপনার সুইভেলিং দি সুইভেল প্লেট, দ্যাট মিনস সুইভেল প্লেটকে একটু রোটেট করে আমার কাটিং টুলটাকে ইনক্লাইন্ড ওয়েতে মুভ করিয়ে। আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে আমার ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট, একটা আলাদা অ্যাটাচমেন্ট ইউজ করে সেটাকে আমি হচ্ছে ক্যারিজের সাথে ফিট করে দিই এবং ক্যারিজের মুভমেন্টটা এই ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্টের উপর ডিপেন্ড করে। সো এই গাইড বার যে দিক দিয়ে বারটাকে গাইড করবে ঠিক সেভাবে আমার ক্যারিজটা মুভ করবে। সো এখানে হচ্ছে কম্পোনেন্ট গুলার বর্ণনা দেওয়া আছে যে ব্র্যাকেটস এর কাজ কি, গাইড বারের কাজ কি বা গাইড ব্লকের কাজ কি। সো এখানে হচ্ছে আমরা অ্যাঙ্গেলটা সেট করব, আলফা অ্যাঙ্গেল। ওই আলফা অ্যাঙ্গেল যতটুকু সেট করব, যেহেতু এটা হচ্ছে অ্যাডজাস্টেবল, যে কোনো জায়গায় যে কোনো পজিশনে মুভ করাতে পারি, সো এইভাবে মুভ করাই নিয়ে আমি এই অ্যাঙ্গেলটা ঠিক করব। এরপরে হচ্ছে আমরা লেদ মেশিনের যে লাস্ট পার্টটা আছে, কাইনেমেটিক ডায়াগ্রাম। কাইনেমেটিক কথাটার অর্থ হচ্ছে গতিশীলতা। সো কাইনেমেটিক ডায়াগ্রাম মানে আমার মোশন গুলা, একটা মোশন আরেকটা জায়গাতে কিভাবে ট্রান্সফার হচ্ছে সেটা বোঝা। সো কাইনেমেটিক ডায়াগ্রামের আমরা মোশন ডায়াগ্রাম থেকে যেটা পেয়েছিলাম ওইটারই একটু ডিটেলস হচ্ছে কাইনেমেটিক ডায়াগ্রাম। সো মোশন ডায়াগ্রাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু ওইখানে যেটা ছিল যে একটা মোটর থেকে বেল্ট পুলির মাধ্যমে মোশনটা আসে হেড স্ট্রোকে, হেড স্ট্রোক থেকে মোশনটা চলে যায়, একটা মোশন চলে যায় স্পিন্ডলে, আর একটা মোশন ফিড গিয়ার বক্স হয়ে লিড স্ক্রু বা ফিড রডে চলে আসে। সো ওইখান থেকে হচ্ছে কাটিং টুলটা মুভ করে। সো ওইটারই ডিটেলস ডায়াগ্রাম যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে কাইনেমেটিক ডায়াগ্রাম পাবো। কাইনেমেটিক ডায়াগ্রামের আগে আমাদের গিয়ার রেশিও টার্মটা জানতে হবে। আমরা জানি যে গিয়ার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মোশন ট্রান্সফার করে। সো মোশন যখন একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে সে ট্রান্সফার করবে, দুইটা গিয়ার পরস্পর মেশ হয়ে তারপরে ট্রান্সফার করবে। এখন এই ট্রান্সফরমেশনটা কম বা বেশি হবে সেটা ডিপেন্ড করবে গিয়ারের টিথ নাম্বার বা গিয়ারের ডায়ামিটারের উপর। সো এইখানে ওই গিয়ার রেশিওটা দেওয়া আছে। ওমেগা 1 হচ্ছে আমার কৌণিক গতিবেগ, সো কতটুকু কৌণিক গতিতে আছে আমার 1 নম্বর শ্যাফট, ডিভাইডেড বাই ওমেগা 2 2 নম্বর শ্যাফটের কৌণিক গতিবেগ। N1 হচ্ছে আমার আরপিএম, দ্যাট মিনস রেভলিউশন পার মিনিট, শ্যাফটটা কত রেভলিউশনে ঘুরতেছে সেটা। সো N1 হচ্ছে আমার ড্রাইভারের রেভলিউশন, N2 হচ্ছে ড্রিভেনের রেভলিউশন, D2 হচ্ছে আমার গিয়ারের ডায়ামিটার, D1 হচ্ছে আমার ফার্স্ট গিয়ারের ডায়ামিটার বা ড্রাইভার গিয়ারের ডায়ামিটার, T2 হচ্ছে 2 নম্বর গিয়ার বা হচ্ছে লাস্ট গিয়ারের বা ড্রিভেন গিয়ারের টিথ নাম্বার, আর T1 হচ্ছে আমার ড্রাইভার গিয়ারের টিথ নাম্বার। সো এখানে একজন ড্রাইভার থাকবে আর একজন ড্রিভেন থাকবে। সাপোজ এই শ্যাফটটা হচ্ছে আমার রোটেট করতেছে এই বরাবর, এটার সাথে হচ্ছে আমার একটা গিয়ার অ্যাটাচড আছে, মেস অবস্থায় আছে। সো এটা যতগুলা প্যারামিটার সব 1, এটাকে আমি বলতেছি ড্রাইভার, যেহেতু এখান থেকে প্রাইম মুভমেন্টটা আসতেছে। সো এটা হচ্ছে আমার ড্রাইভার, এটা হচ্ছে আমার শ্যাফট, ড্রাইভার শ্যাফট, এটা হচ্ছে ড্রিভেন শ্যাফট। সো এটা হচ্ছে আমার ড্রাইভার। সো ড্রাইভারের আরপিএম ধরলাম N1, আর যে টিথ নাম্বার সেটা হচ্ছে T1। এখানে তো কিছু টিথ থাকবে ড্রাইভারের গিয়ারের, আর ড্রাইভার গিয়ারের যে ডায়ামিটার সেটাকে ধরলাম হচ্ছে আমি D1। আর এটা হচ্ছে আমার ড্রাইভার শ্যাফট। সো ড্রাইভার শ্যাফট রোটেট করলে আমার ড্রাইভার গিয়ারটা রোটেট করবে, এটা হচ্ছে আমার ড্রাইভার শ্যাফট।
সো এটা হচ্ছে আমার ড্রাইভার শ্যাফট। সো এটা ড্রাইভার আর এটা হচ্ছে আমাদের ড্রিভেন শ্যাফট। সো এটা হচ্ছে আমাদের ড্রিভেন শ্যাফট। সো এখানকার যেই স্পিড বা হচ্ছে নাম্বার, সেইগুলো হচ্ছে আমার টিথ নাম্বার হচ্ছে T2, ডায়ামিটার হচ্ছে D2, আর স্পিড হচ্ছে ধরলাম N2। সো এইখান থেকে আমরা এই ফর্মুলাটা পাই। এখন যদি আমরা মেন ডায়াগ্রামে চলে যাই, যে আমাদের একটা লেদ মেশিনের ভেতরে ঠিক এতগুলা গিয়ার আছে। সো এই এতগুলা গিয়ারের মধ্যে আমরা বিভিন্ন গিয়ারকে বিভিন্ন সময় অ্যাটাচ করে এক এক রকম স্পিড পেতে পারি। সো এটা হচ্ছে আমাদের মোটর, এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার আসে এই মোটর থেকে। সো এটার হচ্ছে স্পেসিফিকেশন দেওয়া থাকবে। ইউজুয়ালি যেটা হয় যে 10 কিলোওয়াটের একটা আমরা মোটর ইউজ করে থাকি, যার আরপিএম 1460 হয়ে থাকে। এটা হচ্ছে আমার ফার্স্ট বেল্টের হচ্ছে ডায়ামিটার, এটা হচ্ছে আমার সেকেন্ড বেল্টের ডায়ামিটার। আর এরপরে যদি আমি খেয়াল করি যে এইটা হচ্ছে আমার ফার্স্ট শ্যাফট, এখান থেকে এই শ্যাফটটা ঘুরবে। এই শ্যাফটের গায়ে দেখেন একটা দুইটা তিনটা চারটা গিয়ার লাগানো আছে। তারপরে এখানে পরবর্তীতে এই শ্যাফট থেকে এই শ্যাফটে স্পিড আসবে যে কোনো একটার মাধ্যমে, এটার মাধ্যমে আসতে পারে বা এটার মাধ্যমে সরাসরি আসতে পারে। সো এটা হচ্ছে শ্যাফট, আরেকটা শ্যাফট। তারপরে এখান থেকে স্পিডটা এখানে আসতে পারে, আবার এখান থেকে এখানে যেতে পারে, এই স্পিডটা এখান থেকে আবার এখানে আসতে পারে। সো এখান থেকে তারপরে এখানে আসলে এটা হচ্ছে আমার স্পিন্ডল, স্পিন্ডলকে ঘোরাবে। আর স্পিন্ডল থেকে একটা রোটারি মোশন আমার চলে যায় এইখানে এই শ্যাফটে। এই শ্যাফট থেকে চেঞ্জ গিয়ার বক্সের মাধ্যমে, ফিড গিয়ার বক্সের মাধ্যমে এটা চলে আসে হচ্ছে আপনার এই যে এখানে। সো এখানে যখন আসে তখন এখানে অনেকগুলো শ্যাফট আছে, এই শ্যাফট তারপরে এইভাবে হচ্ছে মোশনটা ট্রান্সফার হয়ে আপনার এটা হচ্ছে লিড স্ক্রু আর এটা হচ্ছে ফিড রড, এই দুটাকে রোটেট করায়। সো যদি আমরা একটু খেয়াল করি, ফার্স্ট স্পিন্ডলের দেখেন রোটারি মোশনটাকে এখানে দেখানো হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের মোটর 1। সো মোটর থেকে আমরা স্পিডটা পাচ্ছি, সেটা হচ্ছে আমার ইনপুট স্পিড। সো ড্রাইভার হচ্ছে আমার মোটর। সো এখান থেকে হচ্ছে আমার এই শ্যাফটটা ঘুরবে, ড্রাইভার শ্যাফট। তাহলে এই বেল্ট পুলির মাধ্যমে এই শ্যাফটে স্পিডটা ট্রান্সফার হবে। তাহলে এইখানকার যদি আমি স্পিড বা মোশন ট্রান্সফারটা যদি চিন্তা করি, তাহলে সেটা হবে হচ্ছে আপনার, দেখেন এর আগে খেয়াল আছে কিনা আমি জানি না আপনাদের, যে N1/N2 ইকুয়ালস টু D2/D1, T2/T1। সো N1 মানে স্পিডের সাথে আমার ডায়ামিটার এবং হচ্ছে টিথ দুটাই ব্যস্তানুপাতিক। সেক্ষেত্রে যদি আমি ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা হবে হচ্ছে আমার, এটা আমার N1। সো N2 আমরা বের করতে চাই, সো N2 কে উপরে রাখলাম, N2 ডিভাইডেড বাই N1 ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার, এটা তো হচ্ছে D1, তো D1/D2, D1/D2। এরপরে এখানে চলে গেল স্পিডটা। সো এরপরে এখানকার যেই গিয়ার গুলো আছে সেই গিয়ারের যে রেশিও সেটা আমাকে লিখতে হবে। সো আমরা যদি একদম ক্লিনলি নাম্বার দিয়ে লিখি তাহলে আমরা পাচ্ছি, দেখেন N2 মানে হচ্ছে স্পিন্ডল স্পিড ইকুয়ালস টু 1460 N1 ইন্টু D1 হচ্ছে আমার 148, D1/D2, D2 হচ্ছে আমার 268 ইন্টু, এখন এটা হচ্ছে আমার ড্রাইভার। সো এটা হচ্ছে এই দুটা গিয়ার অ্যাটাচড আছে, তাহলে ড্রাইভারের গিয়ারের টিথ নাম্বার, এগুলো হচ্ছে টিথ নাম্বার। সো টিথ নাম্বার হচ্ছে 51। সো 51 ডিভাইডেড বাই ড্রাইভার ডিভাইডেড বাই ড্রিভেন। সো ড্রিভেনের টিথ নাম্বার হচ্ছে 39। সো 51 ডিভাইডেড বাই 39। এরপরে আমার স্পিডটা চলে আসলো এই শ্যাফটে, তাহলে এটা হচ্ছে এখন আমার ড্রাইভার শ্যাফট। সো এটা ঘুরলে প্রত্যেকটা গিয়ার ঘুরবে। সো এই গিয়ারটা আবার ঘোরাচ্ছে এইটাকে।
সো এই গিয়ারের টিথ নাম্বার ডিভাইডেড বাই এই গিয়ারের টিথ নাম্বার। সো এই গিয়ারের টিথ নাম্বার হচ্ছে 24। সো এত ইন্টু আমরা লিখবো 24 ডিভাইডেড বাই ড্রিভেন হচ্ছে আমার এইটা, সো এই গিয়ারের সাথে অ্যাটাচড, সো এটা হচ্ছে 55, এটা টিথ নাম্বার হচ্ছে 55। সো এখন আমার এই গিয়ার এই শ্যাফটটা হচ্ছে রোটেট করতেছে। সো এই শ্যাফটটা রোটেট করলে এই শ্যাফটের উপর যতগুলো গিয়ার আছে এই তিনটা গিয়ার এবং এটা 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 সবগুলাই রোটেট করবে। সো স্পিডটা এই পাত দিয়ে গিয়ে এইভাবে আসতে পারে অথবা এই পাত দিয়ে গিয়ে এইভাবে আসতে পারে। সো ডিরেকশন যেটা দেখানো থাকবে সেই ডিরেকশনে হচ্ছে ফিট মানে মোশনটা মুভ করতেছে। সো যেহেতু ডিরেকশন এই পাত দিয়ে এসে এই দিকে গেছে, সো এখন আমার এই দুটা গিয়ার তাহলে অ্যাটাচড আছে। সো এইটার টিথ নাম্বার 30 আর এটার টিথ নাম্বার হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে আমার ড্রাইভার আর এটা হচ্ছে আমার ড্রিভেন। সো সেক্ষেত্রে আমি লিখতে পারি ড্রাইভার হচ্ছে 30 আর ড্রিভেন হচ্ছে আমার 60। সো 30 ডিভাইডেড বাই 60। তাহলে এখন আমার এই যে এই শ্যাফটটা যেটা আছে সেটা রোটেট করতেছে। সো এটাই তো এই শ্যাফটের সাথেই তো হচ্ছে আমার স্পিন্ডলটা অ্যাটাচড আছে। সো স্পিন্ডলের স্পিড কত হবে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হবে হচ্ছে আমার স্পিন্ডল স্পিড। সো সিমিলারলি স্পিন্ডল যখন ঘুরবে তখন এখান থেকে একটা মোশন এদিকে আসবে। তো ওটা যদি আমরা ডায়াগ্রাম দেখি, তো এছাড়াও দেখেন এইভাবে মুভ করতে পারে। এটা আপনারা ট্রাই করবেন যে এটার ইকুয়েশনটা কি হবে। তো এই ইকুয়েশন গুলাকে বলে কাইনেমেটিক ইকুয়েশন এবং এই কাইনেমেটিক ইকুয়েশন থেকে আমরা শ্যাফটের যে স্পিড সেটা বের করতে পারি, মানে স্পিন্ডল শ্যাফটের যে স্পিড সেটা আমরা বের করতে পারি। তো আমি এটা আপনাদেরকে দেখালাম, এটা আপনারা বের করবেন বাসায় বা এটা বের করবেন বাসাতে বা এইটাও বের করতে পারেন। দেখেন অনেকগুলো কম্বিনেশনে অনেক স্পিড পাবো আমরা। এরপরে যদি আমরা দেখি যে লিড স্ক্রু বা ফিড রড কিভাবে মুভ করতেছে, তাহলে দেখেন এই যে আমার স্পিন্ডল ঘুরতেছে, সো স্পিন্ডলের যে স্পিডটা পাবো সেটা হয়ে যাবে আমার ড্রাইভারের স্পিড। সো সেটাকে যদি আমি বলি এনএস আর এটাকে আমি যদি এনএল যদি বলি, সো লিড স্ক্রুটাকে বললাম এনএল, এনএল তো হচ্ছে আমার ড্রিভেন আর এনএস এটার স্পিডটাকে যদি আমি বলি এনএস, সো এটা হচ্ছে আমার ড্রাইভার। সো ড্রিভেন বাই ড্রাইভার ইকুয়ালস টু ড্রাইভারের স্পিড ইন্টু T1 বাই T2। সো T1 হচ্ছে আমার 45, সো এটা হচ্ছে আমার ড্রাইভার শ্যাফট। সো 45 ডিভাইডেড বাই আপনার 60। আর এই এনএস কোথায় থেকে পাবো, ওই যে আগের ক্যালকুলেশন গুলা থেকে। সো আগের ক্যালকুলেশন থেকে আমি এনএস পেয়ে যাব। আর এই এনএস এর যে শ্যাফট এটা হচ্ছে 45, সরি এটা হচ্ছে 60, এটা তো হচ্ছে 45। এটা টিথ নাম্বার তো হচ্ছে 60, এটাও 60। সো 60 ডিভাইডেড বাই 60। সো এখন আমার এই শ্যাফটটা ঘুরবে, এই শ্যাফট ঘুরলে প্রত্যেকটা গিয়ার ঘুরবে। সো দেখতে হবে যে কোনটা অ্যাটাচড আছে। সো এই দুটো অ্যাটাচড বলা হয়েছে। সো এটা হচ্ছে আমার 30 আর এটা হচ্ছে টিথ নাম্বার 45। সো 30 ডিভাইডেড বাই 45। এরপরে আমার এই শ্যাফটে আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার ফিড গিয়ার বক্স এটা, আর এইটা হচ্ছে আমার চেঞ্জ গিয়ার বক্স। সো এটাকে আমি বলতেছি চেঞ্জ CGB, চেঞ্জ গিয়ার বক্স। আর এটা হচ্ছে আমার ফিড গিয়ার বক্স, ফিড গিয়ার বক্স GB। আর এটা হচ্ছে আমার মেন গিয়ার বক্স MGB। সো এটা হচ্ছে আমার চেঞ্জ গিয়ার বক্স হচ্ছে এটা, এটা বাইরের দিকে থাকে। সো এর যে গিয়ার গুলো আছে এগুলাকে আমরা ইচ্ছা মতো খুলে অ্যাডজাস্ট করতে পারি, এই জন্য এটার নাম চেঞ্জ গিয়ার বক্স। এটা থেকে যেহেতু মেন স্পিডটা আসে, সো এটা হচ্ছে মেন গিয়ার বক্স। আর এটা হচ্ছে আমার ফিড গিয়ার বক্স, ফিড গুলো আমরা এখান থেকে পাই বলে এটাকে বলতেছি ফিড গিয়ার বক্স। সো এখন দেখেন এখান থেকে এখানে চলে আসলো স্পিডটা, এই স্পিডটা চলে যায় হচ্ছে আপনার চেঞ্জ গিয়ার বক্সে। সো চেঞ্জ গিয়ার বক্সের দেখেন এটা টিথ নাম্বার আমরা ইচ্ছা মতো দিতে পারি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা কে আর এন বলা হচ্ছে আর এটাকে এম বলা হচ্ছে। সো এখানে তিনটা গিয়ার থাকে, ওই তিনটা গিয়ারকে আমরা ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারি, কারণ যেহেতু এটা খোলা যায়, এটা বাইরের পার্ট। সো এই গিয়ার গুলোর নাম্বার হচ্ছে আমরা ইচ্ছা মতো দিতে পারি, আমার যখন যে ফিড লাগবে সেই ফিড অনুযায়ী আমি এখানে হচ্ছে নাম্বার গুলো দিতে পারি। আর সাধারণত চেঞ্জ গিয়ার বক্স ইউজ করা হয় আপনার নন স্ট্যান্ডার্ড থ্রেড কাটার জন্য। স্ট্যান্ডার্ড থ্রেড কাটার জন্য এই ফিড গিয়ার বক্সে যে কয়টা কম্বিনেশন আছে সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড যে থ্রেড গুলো আছে, মানে আইএসও স্ট্যান্ডার্ড থ্রেড,
সেটা রাইট হ্যান্ড থ্রেড হতে পারে বা লেফট হ্যান্ড থ্রেড হতে পারে, ওইগুলা কাটার জন্য আমরা নর্মাল ফিড গিয়ার বক্স ইউজ করে থাকি। আর নন স্ট্যান্ডার্ড, যেটা ধরেন যে একটা ইউনিক ভ্যালু, সেই ধরনের থ্রেড কাটার জন্য আমরা চেঞ্জ গিয়ার বক্স ইউজ করে থাকি। সো এই জন্য চেঞ্জ গিয়ার বক্সের এই টিথ নাম্বার গুলাকে আননোন রাখা হয়েছে। সো K/N আমরা লিখবো এখন। K/N। সো এখন এটার পরে এই শ্যাফটটা ঘুরবে। সো এটার ডিরেকশনটা দেখেন, মোশনটা আসতেছে এখান থেকে এখানে। এটাও 28, এটাও 28। সো এত ইন্টু 28 ডিভাইডেড বাই 28। এরপরে দেখেন মোশনটা আসতেছে এই শ্যাফটে, এই শ্যাফট থেকে এই দুটা অ্যাটাচড। এটা হচ্ছে 28/35। সো 28/35। এরপরে দেখেন এটার পরে এই শ্যাফটে চলে আসলো। সো এই দুটো অ্যাটাচ, এটা হচ্ছে 18, এটা হচ্ছে আমার 45। সো 18/45। সো 18/45। সো এখন আমরা এখানে আছি। সো এই শ্যাফটে চলে আসলাম, এটার সাথে এই দুটো অ্যাটাচ। সো এটা হচ্ছে ড্রাইভার 15/48। 15/48। এরপরে দেখেন এখান থেকে সরাসরি আমরা এইটা পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার লিড স্ক্রুকে ঘোরাচ্ছে। সো এখান থেকে যে স্পিডটা পাবো সেটা হবে হচ্ছে লিড স্ক্রুর স্পিড। পরে এই লিড স্ক্রু থেকে লিনিয়ার মোশনে যেটা কনভার্ট হচ্ছে, সেটা তো আমার র্যাক এন্ড পিনিয়নের মাধ্যমে হচ্ছে। সো তখন হচ্ছে র্যাক এন্ড পিনিয়নটা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে দেখতে হবে, মানে সেটা আবার আলাদা ইকুয়েশন আছে। সো আপনাদের জাস্ট ফিড স্পিড, মানে লিড স্ক্রুর স্পিড কত হবে বা ফিড রডের স্পিড কত হবে সেটা বের করলেই চলবে। সো এইভাবে আমরা কাইনেমেটিক ডায়াগ্রামটাকে ইউজ করতে পারি বা ইকুয়েশন গুলাকে ডেভেলপ করতে পারি। এটা হচ্ছে আমার কাইনেমেটিক ইকুয়েশন ফর লেদ সরি লিড স্ক্রু। আর এর আগে আমরা যেটা NS বের করলাম সেটা কাইনেমেটিক ইকুয়েশন ফর স্পিন্ডল। সো এরপরে হচ্ছে দেখেন আরো বেশ কিছু হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে। এই যে এইটা এইভাবে আমরা মুভ করতে পারি বেগুনি কালারের মাধ্যমে, অথবা এইভাবে মুভ করতে পারি, অথবা এইভাবে মুভ করতে পারি। সো বিভিন্ন ভাবে আমরা মুভমেন্টটা দেখাতে পারি। সো মুভমেন্ট যেভাবে হোক না কেন, আপনাদেরকে কাইনেমেটিক ইকুয়েশন ডেভেলপ করতে হবে। তারপরে হচ্ছে আপনাদেরকে ওইখান থেকে ক্যালকুলেট করে ভ্যালুগুলা বের করতে হবে। সো এতদূর পর্যন্তই ছিল আমাদের লেদ মেশিনের যেই পার্ট 2, যেইটুকু পার্ট বাকি ছিল সেটা। সো আপনারা ভালো করে ভিডিওটা অবজার্ভ করবেন, ইকুয়েশন গুলা ঠিকভাবে ডেভেলপ করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের ভুল কম যাবে। আর যে কোনো কোশ্চেন আপনারা ক্লাস টাইমে করতে পারেন ভিডিওটা দেখার পর। তো ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড হ্যাভ আ নাইস ডে।